দেখলে তানিম, তোমার এক্স তো এমনভাবে সেজেগুজে নেমে আসছে যেন আজকের গণেশের নিচেই। বয়স তো কম হলো না, 27 বছর পার হয়ে গেল, এখনো বিয়ের কোনো নামগন্ধ নেই। আর রাখো তো, অহংকার মাটিতে পা পড়ে না ওর। আমাকে ছেড়ে দিয়ে ভেবেছিল খুব বড় কাউকে বিয়ে করবে, এখন দেখো বুড়ি হয়ে যাচ্ছে, কেউ তো আর ওকে বিয়ে করতে রাজি হবে না। তানিমের কথাগুলো একটু দূরে দাঁড়িয়ে থাকা শারমিনের কানে যেতে শারমিন তানিমের কাছে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, তানিম, তুমি আমার মেয়ের নামে এসব কি বলছো? নদী তোমাকেই ভালোবাসতো, কিন্তু তোমার ওই লোভী স্বভাবের জন্যই তো ও সরে এসেছে। তাই বলে তুমি সবার সামনে আমার মেয়েকে এভাবে অপমান করবে? আন্টি, সত্যি কথা শুনতে এত গায়ে লাগে কেন? আপনার মেয়ের বয়স 27 বছর। এই বয়সে কোনো ভালো ঘরের ছেলে কি আপনার মেয়েকে বিয়ে করবে? আমার স্বামী যা বলেছে একদম ঠিক বলেছে। আপনার মেয়েকে এখন কোনো বয়স্ক লোকের দ্বিতীয় বউ হয়ে যেতে হবে। রূপার কথা শুনে শারমিন অপমানে কেঁদে ফেলল। হুট করে পেছন থেকে নদী এসে রূপার গালে সজোরে ঠাস করে থাপ্পড় মেরে দিল। পুরো হলরুম নিস্তব্ধ হয়ে গেল। নদী রাগে কাঁপতে কাঁপতে বলল, তোর সাহস কি করে হয় আমার আম্মুর সাথে এমন বাজে ভাষায় কথা বলার? তুই কার সামনে দাঁড়িয়ে আছিস সেটা ভুলে গেছিস রূপা? আমি তোকে আজ এই পার্টির থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। নদী, তুমি আমার স্ত্রীর গায়ে হাত তুললে তুমি আসলে ফার্স্ট্রেশনে ভুগছো, কারণ তুমি জানো তোমাকে আর কেউ বিয়ে করবে না। তোমার ওই বয়সের অহংকার আর রূপের অহংকার সব শেষ। তুমি এখন চাইলে কাউকে জুটানো তোমার পক্ষে সম্ভব না। আমাকে বিয়ে করার জন্য ছেলের অভাব নেই তানিম। তুই ভাবছিস তুই আমাকে ছেড়ে গিয়ে খুব জিতে গেছিস? আমি চাইলে এই মুহূর্তে বিয়ে করে তোদের মতো ছোট লোকদের দেখিয়ে দিতে পারি আমার টাকার কাছে তোদের মতো হাজারটা তানিম বিক্রি হয়ে যায়। তাই নাকি? তাহলে করে দেখাও। এই পার্টিতে এমন কোনো ছেলে আছে যে তোমার মতো একজন বদমেজাজি বয়স্ক মেয়েকে বিয়ে করতে রাজি হবে? প্রমাণ করো নদী। আজ যদি তুমি বিয়ে করতে পারো আমি মেনে নেব তুমি জিতে গেছো। নদীর জেদ আর আত্মসম্মানে যেন চরম আঘাত লাগলো। নদীর চোখ দিয়ে রাগে পানি পড়ছে। নদীর চারপাশে তাকালো, তার চোখে পড়লো একটু দূরে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা আয়ানের দিকে। আয়ান নদীর আম্মুর বান্ধবী নাহিদার ছেলে, বয়স মাত্র 23, কিন্তু আয়ানের চোখের চাহনি এতটাই গভীর আর শান্ত যে কেউ ওর চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস পায় না। নদীর আর জেদ চেপে গেল। নদী গটগট করে হেঁটে আয়ানের সামনে গিয়ে দাঁড়ালো। আয়ান অবাক না হয়ে খুব শান্ত চোখে নদীর দিকে তাকিয়ে রইল। আয়ান, তুমি কি আমাকে বিয়ে করবে আজ এই মুহূর্তে? নদীর কথা শুনে পুরো হলরুমের মানুষ যেন থমকে গেল। নাহিদা বসা থেকে লাফিয়ে উঠল। শারমিন দৌড়ে এসে নদীর হাত ধরে বলল, নদী, তুই পাগল হয়ে গেছিস? কী সব বলছিস এসব? আয়ান তো তোর চেয়েও 4 বছরের ছোট। তুই রাগের মাথায় নিজের জীবনটা এভাবে নষ্ট করিস না মা। তোর পায়ে পড়ি, তুই শান্ত হ। আম্মু, তুমি চুপ থাকো। আজ আমার আত্মসম্মানের প্রশ্ন। তানিম আমাকে চ্যালেঞ্জ করেছে, আমি আজ দেখিয়ে দিতে চাই যে আমি কি করতে পারি। আয়ান, তুমি চুপ কেন? আমি তোমাকে একটা ডিল অফার করছি। তুমি আমাকে বিয়ে করো, বিনিময়ে আমি তোমার ক্যারিয়ার, যা টাকা লাগবে সব আমি দেব। আয়ান নদীর চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আয়ানের ফর্সা মুখে কোনো রাগের ছাপ নেই। খুব ধীর শান্ত গলায় আয়ান বলে উঠল, ডিল? আপনি ভাবছেন আমাকে টাকা দিয়ে কেনা যায়? আপনি টাকার গরমে অন্ধ হয়ে গেছেন নদী। তাহলে কি চাই তোমার? আমি জানি তুমি একটা মধ্যবিত্ত ঘরের ছেলে, তোমার চাকরি খুঁজতেও তো আমার কোম্পানির রেফারেন্স লাগবে। আমাকে বিয়ে করলে তোমার সব অভাব দূর হয়ে যাবে, তোমার আম্মুও খুশি হবে। বলো, রাজি আছো? আয়ানের আম্মু নাহিদা রাগের সামনে এসে নদীর হাত ধরে টান দিয়ে বলল, মুখ সামলে কথা বল নদী। তোর আম্মু আমার বান্ধবী বলে আমি এতক্ষণ চুপ ছিলাম। তুই আমার ছেলেকে সবার সামনে এভাবে অপমান করছিস? তোর মতো অহংকারী মেয়ের সাথে আমি আমার ছেলের বিয়ে কখনোই দেব না। আয়ান, চল এখান থেকে। আম্মু, শান্ত হও। আয়ানের ভারী আর শান্ত কণ্ঠ শুনে নাহিদা থমকে গেল। আয়ান নদীর খুব কাছাকাছি এসে দাঁড়ালো। নদীর ফর্সা মুখের সাথে আয়ানের উচ্চতার বেশ পার্থক্য। আয়ান নদীর চোখের দিকে তাকিয়ে খুব নিচু কিন্তু স্পষ্ট স্বরে বলল, আপনি যা করছেন শুধু জেদের বশে করছেন, পরে কিন্তু পস্তাতে হবে। আমি বয়সে ছোট ছেলে হতে পারি, কিন্তু আমার জেদ
আপনার চেয়েও ভয়ঙ্কর। আপনি কি সত্যিই আমাকে বিয়ে করতে চান? হ্যাঁ চাই। তুমি যদি আজ আমাকে বিয়ে করো, আমি প্রমাণ করতে পারবো যে আমি তানিমকে পরোয়া করি না। তুমি কি ভয় পাচ্ছ পিচ্ছি? তোমার কি সাহস নেই আমার মতো একটা মেয়েকে বউ হিসেবে গ্রহণ করার? আমি রাজি, কাজী ডাকুন। আয়ানের মুখে আমি রাজি কথাটা শুনে নদী নিজেই যেন এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। নদীর মনে হলো সে কোনো এক অজানা বিপদে পা দিচ্ছে, কিন্তু নিজের ইগো সামলে সে তানিমের দিকে তাকিয়ে বাঁকা হাসি হাসল। তানিম বলে উঠল, এটা একটা নাটক। এই ছেলে তো একটা বাচ্চা, একে বিয়ে করে তুমি আমাকে দেখাবে? মুখ সামলে কথা বলবেন তানিম সাহেব। আমি আপনার এক্সের স্বামী হতে যাচ্ছি। আর একটা বাজে কথা বললে এই হলরুম থেকে আপনার লাশ বের হবে। আয়ানের গলা এতটাই গম্ভীর আর ভয়ঙ্কর ছিল যে তানিম ভয়ে এক পা পিছিয়ে গেল। কিছুক্ষণ পরেই কাজী লোকমান চলে আসলো। জাভেদ এবং রফিক অনেক চেষ্টা করলো দুজনকে বোঝানোর, কিন্তু নদীর জেদের কাছে সবাই হার মানল। মা নদী, তুমি কি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আয়ানকে নিজের স্বামী হিসেবে কবুল করছো? কবুল কবুল কবুল। বাবা আয়ান, তুমি কি সজ্ঞানে এই বিয়েতে রাজি আছো? আলহামদুলিল্লাহ, কবুল কবুল কবুল। বিয়ে সম্পন্ন হওয়ার পর নদী তানিমের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, দেখলে তানিম, আমার টাকায় কেনা একটা স্বামী আমি ঠিকই জোগাড় করে ফেললাম। এখন তোমরা আমার সামনে থেকে দূর হয়ে যাও। তানিম আর রূপা অপমানে মাথা নিচু করে চলে গেল। নদী দীর্ঘশ্বাস ফেলে আয়ানের দিকে ঘুরতেই দেখলো আয়ানের চোখে এক অদ্ভুত শীতল দৃষ্টি। নদীর কেন যেন হঠাৎ খুব ভয় লাগতে শুরু করলো। নাহিদা কাঁদতে কাঁদতে শারমিনকে বলল, তোর মেয়ে আজ আমার ছেলের জীবনটা নষ্ট করে দিল শারমিন। তুই দেখছিস আমি এই অহংকারী মেয়েকে কোনোদিন শান্তিতে থাকতে দেব না। আয়ান, তুই ওকে নিয়ে আমাদের বাসায় চল। আমি আজই ওকে আমাদের নিয়ম শেখাবো। নাহিদা, তুই ওকে মাফ করে দে। নদীর আগের মাথায় এই কাজ করেছে। আমি ওকে টাকা দিয়ে দেব, তুই চিন্তা করিস না। আমার টাকার দরকার নেই। তোর মেয়ে এখন আমার ছেলের বউ, বউয়ের জায়গায় স্বামীর পায়ে। আয়ান চল। আয়ান কোনো কথা না বলে নদীর হাত শক্ত করে চেপে ধরল। নদীর নরম ফর্সা হাত আয়ানের শক্ত হাতের মুঠোয় যেন পিষে যাচ্ছিল। নদী বলে উঠল, এই পিচ্ছি, হাত ছাড়ো আমার। লাগছে তো। তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার বাড়িতে। স্ত্রী হিসেবে আপনার এখন আমার বাড়িতে থাকার কথা। চলুন। আমি তোমার ওই বস্তির মতো বাড়িতে যাব না। তুমি এখানে থাকবে আমার বাড়িতে। আমি তোমাকে টাকা দেব, তুমি আমার কথা মতো চলবে। আপনার টাকার ডিল আমি গ্রহণ করিনি নদী। আপনি আমাকে সবার সামনে বিয়ের প্রস্তাব দিয়েছেন, আমি রাজি হয়েছি। এখন থেকে আপনি আমার স্ত্রী, আর স্ত্রীর জায়গা স্বামীর বাড়িতে। চুপচাপ গাড়িতে উঠুন, না হলে আমি আপনাকে কোলে তুলে গাড়িতে ফেলবো। সবার সামনে আরও অপমানিত হতে চান? আয়ানের ধমক শুনে নদী থমকে গেল। এই প্রথম কেউ নদীর চোখের দিকে তাকিয়ে এত কড়া গলায় কথা বলল। নদী অপমানে আর রাগে ফুঁসতে ফুঁসতে আয়ানের সাথে গাড়িতে গিয়ে বসলো। পুরো রাস্তা দুজনে একটা কথাও বলল না। আয়ানের সাধারণ একটা দোতলা বাড়িতে এসে গাড়ি থামলো। নদী নাক সিটকে বাড়িটার দিকে তাকালো। নদী বলে ওঠে, কি জঘন্য বাড়ি! এখানে এসি আছে তো? আমার কিন্তু এসি ছাড়া ঘুম হয় না। ভেতরে চলুন। আয়ান নদীকে নিয়ে ভেতরে ঢুকলো। নাহিদা আগে থেকেই দরজায় দাঁড়িয়ে ছিল। নদীর দিকে কড়া চোখে তাকিয়ে বলল, আমার বাড়িতে থাকতে হলে অহংকার বাইরে ফেলে আসতে হবে। সকাল 6টায় ঘুম থেকে উঠে সবার নাস্তা বানাতে হবে। এখানে তোমার কোম্পানির সিইওগিরি চলবে না। এক্সকিউজ মি আন্টি, আমি আপনার বাড়িতে কাজ করার জন্য আসিনি। আমি আয়নকে বিয়ে করেছি একটা চুক্তির জন্য। আমি কাল সকালে ডিভোর্স পেপার রেডি করে ফেলবো। ডিভোর্স? এত সোজা? তুমি আজ আমার ছেলেকে সবার সামনে বিয়ে করেছো, এখন ডিভোর্স নিয়ে আমার ছেলের বদনাম করবে? সেটা আমি হতে দেব না। আম্মু, তুমি নিজের রুমে যাও, ওকে আমি সামলাচ্ছি। আয়ান নদীকে টেনে নিজের রুমে নিয়ে গেল। রুমটা খুব সাধারণ কিন্তু পরিপাটি। একটা ছোটখাটো একটা পড়ার টেবিল আর আলমারি। নদী রাগে আয়ানের হাত ছাড়িয়ে নিয়ে বলল, তোমার সাহস তো কম না! তুমি আমাকে টেনে হিচড়ে তোমার রুমে নিয়ে আসলে। তুমি জানো আমি চাইলে তোমার নামে পুলিশ কেস করতে পারি। করুন, পুলিশ এলে আমি বিয়ের কাবিননামা দেখাবো।
তুমি আসলে একটা ফাজিল পিচ্চি ছেলে। তুমি ভেবেছো আমি তোমার বউ হয়ে এই ঘরে থাকবো? শোনো, আজ রাতের জন্য আমি বাধ্য হয়ে এখানে এসেছি। কাল সকালে আমি আমার বাড়িতে চলে যাব। আর শোনো, তুমি ওই সোফায় গিয়ে ঘুমাও। আমার খাটে তোমার জায়গা হবে না। নদীর কথা শুনে আয়ান কোনো উত্তর দিল না। সে খুব শান্তভাবে আলমারি থেকে একটা বালিশ আর কাঁথা বের করে সোফার দিকে এগিয়ে গেল। নদী একটু অবাক হলো। সে ভেবেছিল আয়ান হয়তো তর্ক করবে, কিন্তু আয়ানের এই নীরবতা নদীকে আরো বেশি অস্বস্তিতে ফেলে দিল। নদী বলে উঠল, কি হলো, কিছু বলছো না যে? তুমি কি বোবা হয়ে গেলে? আমি তর্ক করতে পছন্দ করি না। আপনার বাবার সম্মান আর আপনার ইগো বাঁচাতে আজ আমাকে এই নাটকটা করতে হয়েছে। আমি জানি আপনি আমাকে ঘেন্না করেন, সমস্যা নেই। সময় হলে আমি নিজেই আপনার জীবন থেকে সরে যাব। কিন্তু যতদিন এই বাড়িতে আছেন একটু সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করবেন। আয়ানের কথাগুলো এতটাই ভারী আর পরিণত ছিল যে নদীর বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। নদী মনে মনে ভাবতে লাগলো, ছেলেটা এত শান্ত কেন? তানিমের মতো কোনো রিয়াকশন তো দিল না। আমি ওকে এত অপমান করলাম, তাও চুপ করে আছে। ওর ওই চোখের চাহনি দেখলে আমার ভেতরটা এত কাঁপে কেন? ধুর ছাই, কি সব ভাবছি। কাল সকালেই আমি এখান থেকে চলে যাব। রাত গভীর হতে লাগলো। হঠাৎ নদীর খুব শীত করতে শুরু করলো। এসি নেই, কিন্তু ফ্যানের বাতাসে নদীর গায়ে কাঁপুনি ধরে গেল। নদীর শীতে গুটিসুটি মেরে শুয়ে কাঁপতে লাগলো। হঠাৎ নদীর মনে হলো তার গায়ের উপর কেউ একটা ভারী কম্বল জড়িয়ে দিল। নদী চোখ মেলে দেখলো আয়ান তার খুব কাছে দাঁড়িয়ে আছে। আয়ানের ফর্সা মুখে একটা স্নিগ্ধ মায়া। নদী বলে ওঠে, তুমি তুমি আমার কাছে কি করছো? আপনি শীতে কাঁপছিলেন, তাই কম্বলটা দিয়ে দিলাম। ঘুমিয়ে পড়ুন। আমার তোমার কোনো সাহায্যের দরকার নেই, তুমি দূরে থাকো। জেদ করবেন না নদী। আপনি অসুস্থ হয়ে পড়লে কাল সকালে আপনার জেদ দেখানোর মতো এনার্জি থাকবে না। চুপচাপ ঘুমান। আয়ান কথাগুলো বলে আবার সোফায় গিয়ে শুয়ে পড়ল। নদীর চোখের কোণে হঠাৎ করে এক ফোঁটা পানি জমে গেল। এই প্রথম কেউ নদীর জেদের চেয়ে নদীর শরীরের যত্নকে বেশি গুরুত্ব দিল। তানিম তো সারা জীবন শুধু নদীর টাকা আর শরীরকেই চেয়েছে, কিন্তু এই বয়সে ছোট ছেলের নদীর মতো খেয়াল কেন রাখছে? নদী কাঁপা কাঁপা গলায় বলল, তুমি এত ভালো সাজার নাটক কেন করছো আয়ান? তুমি কি ভাবছো এইসব করে তুমি আমার মন জয় করে নেবে? আমি আপনার মন জয় করতে আসিনি নদী। আমি শুধু আমার দায়িত্ব পালন করছি, স্বামী হিসেবে না হলেও একজন মানুষ হিসেবে। আয়ানের কথাই নদী ভেতরে থাকা অহংকারের দেওয়ালটা যেন একটু হলেও কেঁপে উঠল। নদী কম্বলটা শক্ত করে বুকে জড়িয়ে ধরে আয়ানের দিকে তাকিয়ে রইল। বয়সের অহংকার আর জেদের আড়ালে এই সাধারণ ছেলেটার জন্য নদীর মনে এক অদ্ভুত নাম না জানা অনুভূতির জন্ম নিতে শুরু করলো। নদী আয়ানের দিকে আর চোখে দেখতে লাগলো। ফর্সা গায়ের রঙের ওপর চাঁদের আলো এসে পড়েছে আয়ানের। ছেলেটা ঘুমিয়ে আছে। নদীর মনে হতে লাগলো ছেলেটাকে সে নিজের থেকেও বেশি আপন ভাবতে শুরু করেছে। নদী নিজেকে সামলে নিয়ে চোখ বন্ধ করলো। সকাল হলো। নদীর ঘুম ভাঙলো পাখির ডাকে। নদী চোখ মেলে দেখলো সে একটা অপরিচিত ঘরে। কাল রাতের সব ঘটনা নদীর চোখের সামনে ভেসে উঠল। নদী ধরপড় করে উঠে বসলো। সোফার দিকে তাকিয়ে দেখলো আয়ান নেই। কম্বলটা পরিপাটি করে ভাঁজ করা। নদী খাট থেকে নেমে বাথরুমের দিকে গেল। ফ্রেশ হয়ে বের হতেই দেখলো আয়ান রুমে ঢুকছে। আয়ানের পরনে একটা সাদা টি শার্ট আর কালো ট্রাউজার। চুলগুলো ভেজা, মনে হচ্ছে সবে গোসল করে এসেছে। আয়ানের দিক থেকে একটা মিষ্টি পারফিউমের সুবাস আসছে। নদী নাক কুঁচকে বলল, তুমি কই ছিলে? আর আমার লাগেজ কোথায়? আমি এক্ষুনি চলে যাব। আপনার লাগেজ নিচে রাখা আছে, কিন্তু আপনি এখন কোথাও যাচ্ছেন না। মানে কি? তুমি আমাকে আটকানোর কে? আমি কাল রাতেই বলেছি আজ সকালে আমি চলে যাব। আপনার আব্বু ফোন করেছিলেন। তানিম আর রূপার ওই অপমানের পর ওনার প্রেশার খুব বেড়ে গেছে। উনি এখন হসপিটালে। আপনি এখন যদি ডিভোর্স দিয়ে বা রাগ করে বাড়ি যান, ওনার জন্য সেটা আরও বড় ধাক্কা হবে। নদীর বুকটা ধক করে উঠল। আব্বুর শরীর খারাপ শুনে নদীর চোখের পানি আর বাদ মানল না। নদী সোফায় বসে ফুপিয়ে কেঁদে উঠল। আয়ান খুব ধীর পায়ে নদীর কাছে এসে দাঁড়ালো। পকেট থেকে একটা রুমাল বের করে নদীর দিকে এগিয়ে দিয়ে বলল, কান্না করবেন না। ডক্টর বলেছেন টেনশনের কিছু নেই। আমি সকালবেলা হসপিটালে গিয়েছিলাম।
আঙ্কেল এখন সুস্থ আছেন, কিন্তু ওনাকে কোনো ধরনের মানসিক চাপ দেওয়া যাবে না। তুমি হাসপাতালে গিয়েছিলে আম্মুর কাছে? হ্যাঁ, উনি আমারও তো শ্বশুর, ওনাকে দেখতে যাওয়া আমার দায়িত্ব। নদীর চোখে বিস্ময়। কাল রাতে যে ছেলেটাকে সে এত অপমান করেছে, আজ সকালে সেই ছেলেটা তার বাবার জন্য এত কিছু করছে। নদীর ইগো যেন বারবার ধাক্কা খাচ্ছে। নদী রুমালটা নিয়ে চোখ মুছলো। আমি আব্বুকে দেখতে যাব। যাবেন, কিন্তু তার আগে নিচে গিয়ে আম্মুর সাথে নাস্তা করবেন। আম্মু আপনার জন্য অপেক্ষা করছেন। আমি তোমাদের এই সস্তা খাবার খাবো না। নদী, আমি বলেছি না জেদ করবেন না। আম্মু খুব কড়া মানুষ, উনি যদি রেগে যান তাহলে পরিস্থিতি খুব খারাপ হবে। আপনি এমনিতেও মানসিক চাপে আছেন, নিচে চলুন। নদী আর কোনো কথা না বলে আয়ানের পিছু পিছু নিচে নামলো। ডাইনিং টেবিলে নাহিদা আর সফিক বসে আছে। নদীর দিকে তাকিয়ে নাহিদার চোখে বিরক্তি স্পষ্ট। নাহিদা বলে উঠল, কতক্ষণ লাগে একটা মেয়ের ঘুম থেকে উঠতে? নবাবজাদি নাকি? আহা নাদিয়া, মেয়েটা কাল রাতে এত বড় একটা ঝামেলার মধ্য দিয়ে গেছে, একটু তো সময় দিতে হবে। এসো মা নদী, বসো এখানে। রফিকের নরম কথায় নদী একটু ভরসা পেল। সে চুপচাপ চেয়ার টেনে বসলো। টেবিলে রাখা রুটি, ভাজি আর ডিম। নদীর এসব খাওয়ার একদম অভ্যেস নেই। সে শুধু পাউরুটি আর জেলি খায়। আয়ান নদীর দিকে একটা প্লেট এগিয়ে দিয়ে রুটি আর ভাজি তুলে দিয়ে বলল, খেয়ে নিন। আমি এসব খাই না। এই বাড়িতে এসবই রান্না হয়, খেতে হলে এটাই খেতে হবে। তোমার বাবার বাড়ির মতো 10 পদের খাবার এখানে পাবে না। নদীর আবার এগোতে লাগলো। সে প্লেটটা ঠেলে দিয়ে উঠে দাঁড়াতে গেল। আয়ান নদীর হাত ধরে ফেললো। আয়ানের হাতের স্পর্শে নদীর সারা শরীরে যেন একটা বিদ্যুৎ খেলে গেল। আয়ান নদীর হাতটা শক্ত করে ধরে রেখে নিজের চেয়ারটা টেনে নদীর একদম পাশে বসলো। আম্মু, ও তো এখনো আমাদের বাড়ির খাবারে অভ্যস্ত নয়, আমি ওকে খাইয়ে দিচ্ছি। নাহিদা আর রফিক অবাক হয়ে আয়ানের দিকে তাকালো। নদীও হতবাক। আয়ান নিজের হাতে রুটি ছিঁড়ে ভাজি দিয়ে নদীর মুখের সামনে ধরলো। মুখ খুলুন। আমি খাবো না। মুখ খুলতে বলেছি নদী, জেদ করবেন না। আয়ানের চোখের ওই গভীর আর শান্ত দৃষ্টির সামনে নদী যেন সম্মোহিত হয়ে গেল। নদীর মনে হলো সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। নদী আস্তে করে মুখ খুলল। আয়ান খুব যত্ন করে নদীকে খাইয়ে দিতে লাগলো। নদীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। তানিমের সাথে নদীর 4 বছরের সম্পর্ক ছিল, কিন্তু তানিম কোনো দিন এত আদর করে নদীকে নিজের হাতে খাইয়ে দেয়নি। এই 23 বছরের ছেলেটা নদীর অহংকার, জেদ সবকিছু ধুলোয় মিশিয়ে দিচ্ছে শুধু তার নীরব যত্ন আর ভালোবাসা দিয়ে। নদী মনে মনে ভাবতে লাগলো, ও এত ভালো কেন? ও কি সত্যি আমাকে শুধু দায়িত্ব হিসেবে দেখছে, নাকি অন্য কিছু? ওর এই মায়ার জালে যদি আমি জড়িয়ে যাই, তাহলে তো আমার অস্তিত্বই শেষ হয়ে যাবে। খাওয়া শেষ হলে আয়ান নদীর হাত ধুয়ে দিল। তোয়ালে দিয়ে হাত মুছিয়ে দিয়ে বলল, রেডি হয়ে নিন, আমি আপনাকে হসপিটালে নিয়ে যাব। আমি একাই যেতে পারবো, আমার গাড়ি আছে। আপনি এখন আমার স্ত্রী, একা একা ঘুরলে মানুষের নানা কথা শোনার সুযোগ হবে। আমি সাথে যাব। নদীর রুমে গিয়ে একটা হালকা রঙের শাড়ি পরলো, চুলগুলো খুলে রাখলো। আয়ান রুমে ঢুকে নদীকে দেখে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। নদীর রূপ সত্যি পাগল করার মতো। আয়ান চোখ নামিয়ে দিল। চলুন। দুজনে হসপিটালে পৌঁছলো। কেবিনের ভেতরে জাভেদ শুয়ে আছে, পাশে শারমিন বসে কাঁদছে। নদী দৌড়ে গিয়ে জাভেদকে জড়িয়ে ধরলো। আব্বু, তুমি ঠিক আছো তো? আমার খুব ভয় করছিল আব্বু। আমি ঠিক আছি মা, তুই কাঁদছিস কেন? আয়ান থাকতে তোর ভয়ের কি আছে? আয়ান তো সারা রাত আমার কাছে ছিল, সকালে তোকে আনতে গেল। নদীর চোখ কপালে উঠে গেল। সে আয়ানের দিকে তাকালো। আয়ান সারা রাত হসপিটালে ছিল, তাহলে রাতে নদীর রুমে কে ছিল? নদী মনে করার চেষ্টা করলো। রাতে আয়ান কম্বল দিয়ে সোফায় শুয়ে পড়েছিল। তারপর হয়তো ভোরবেলা হসপিটালে চলে এসেছিল। ছেলেটা সারা রাত একটুও ঘুমায়নি। নদীর বুকের ভেতরটা আবার কেমন করে উঠল। আয়ন বাবা, তুই আমার মেয়েটাকে মাফ করে দিস। ওর আগের মাথায় তোকে বিয়ে করে ফেলেছে। তুই চাইলে আমি তোকে অনেক টাকা দেব, তুই ওকে ডিভোর্স দিয়ে দে। শারমিনের কথা শুনে আয়ান শান্ত দৃষ্টিতে নদীর দিকে তাকালো।
নদীরও কেন যেন হঠাৎ খুব ভয় করতে লাগলো। আয়ান কি সত্যিই টাকা নিয়ে তাকে ডিভোর্স দিয়ে দিবে? আয়ান বলল, আন্টি, আমি আগেই বলেছি আমাকে টাকা দিয়ে কেনা যায় না। নদী এখন আমার স্ত্রী, আমি ডিভোর্স দেব না। আয়ান ঠিকই বলেছে শারমিন। আমি তো প্রথম থেকেই চেয়েছিলাম আয়ানের সাথেই নদীর বিয়ে হোক। ছেলেটা বয়সে একটু ছোট ঠিকই, কিন্তু ওর মতো দায়িত্বশীল ছেলে আজকালে পাওয়া যায় না। নদী, তুই আয়ানের সাথে খুব সুখী থাকবি মা। কিন্তু আব্বু, কোনো কিন্তু নয়। নদী, তুই আমার কথা রাখবি। আয়ানের বাড়ি এখন তোর আসল বাড়ি। নদী আর কোনো কথা বলতে পারল না। সে শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। হসপিটাল থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় নদী আয়ানকে বলল, তুমি সারা রাত ঘুমাওনি। তাতে আপনার কি? আমি এত ভালো সাজার চেষ্টা তুমি এত ভালো সাজার চেষ্টা কেন করছো আয়ান? তুমি কি জানো আমি তোমাকে কোনোদিন ভালোবাসতে পারবো না? আমি তো আপনার কাছে ভালোবাসা চাইনি নদী, আমি শুধু আমার দায়িত্ব পালন করছি। আপনি এত ভাবছেন কেন? আয়ানের এই উদাসীনতা নদীকে আরো বেশি রাগিয়ে তুলল। নদী চায় আয়ান নদীর রূপের পাগল হোক, নদীর জেদের কাছে হার মানুক। কিন্তু আয়ান তো একদম আলাদা। সে নদীর কোনো ইগোকেই পাত্তা দেয় না। গাড়ি এসে থামলো আয়ানের বাড়ির সামনে। নদী গাড়ি থেকে নামতেই দেখলো তানিম আর রূপা দাঁড়িয়ে আছে। নদী ভ্রু কুঁচকে তাকালো। তানিম হাসতে হাসতে এগিয়ে আসলো। তানিম বলে ওঠে, কি ব্যাপার নদী? খুব তো বলেছিলে তুমি জিতে গেছো, এখন এই বস্তির মতো বাড়িতে থাকতে কেমন লাগছে? আরে তানিম, ওর তো এখন আর কোনো উপায় নেই। এই পিচ্চি ছেলেটাকে বিয়ে করে এখন ওর জীবনটা নরক হয়ে গেছে। নদীর রাগে সারা শরীর কাঁপতে শুরু করলো। সে কিছু বলতে যাবে তার আগেই আয়ান সামনে এসে দাঁড়ালো। আয়ান খুব শান্ত কিন্তু ভয়ঙ্কর গলায় বলল, তামিম সাহেব, আপনি মনে হয় আমার আগের কথাটা ভুলে গেছেন। আমি বলেছিলাম আর একটা বাজে কথা বললে এই বাড়ি থেকে আপনার লাশ বের হবে। এই পিচ্চি, তুই আমাকে ধমক দিচ্ছিস? তুই জানিস আমি কে? আয়ান কোনো কথা না বলে তানিমের কলার চেপে ধরলো। তানিম নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু আয়ানের শক্ত হাতের কাছে সে কিছুই করতে পারলো না। আয়ান তানিমকে শূন্যে তুলে সজোরে মাটিতে ছুঁড়ে মারলো। তানিম ব্যথায় কোকিয়ে উঠল। রূপা ভয়ে চিৎকার করে উঠল। আয়ান রাগী গলায় বলল, আজ প্রথম আর শেষবারের মতো আপনাকে ছেড়ে দিলাম। এরপর যদি আমার স্ত্রীর দিকে চোখ তুলেও তাকান, আপনার চোখ আমি উপড়ে ফেলবো। বের হন এখান থেকে। তানিম আর রূপা ভয়ে দৌড়ে পালিয়ে গেল। নদী অবাক হয়ে আয়ানের দিকে তাকিয়ে রইল। এই শান্ত ছেলেটার ভেতরে এতটা রাগ লুকিয়ে আছে, আর সেই রাগ শুধু নদীর সম্মান বাঁচানোর জন্য। নদীর বুকের ভেতরটা এত জোরে ধড়ফড় করছে কেন? নদী কি সত্যি এই ছোট ছেলেটার প্রেমে পড়ে যাচ্ছে? তানিম আর রূপা ভয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার পর চারপাশটা যেন একদম নিস্তব্ধ হয়ে গেল। নদীর বুকের ভেতরটা এত জোরে ধড়ফড় করছে যে সে নিজের নিঃশ্বাস নিজেই শুনতে পাচ্ছে। আয়ান নিজের শার্টের কলারটা ঠিক করে খুব স্বাভাবিক ভঙ্গিতে নদীর দিকে ঘুরল। আয়ানের চোখে এখন আর সেই ভয়ঙ্কর রাগটা নেই। সেখানে আবার সেই চিরচেনা শান্ত গভীর দৃষ্টি ফিরে এসেছে। তুমি এটা কি করলে আয়ান? একটা মানুষকে এইভাবে কেউ আছাড় মারে? ও যদি পুলিশ কেস করে দেয়? করলে করবে, আমার স্ত্রীর দিকে আঙুল তুলে কথা বলবে আর আমি দাঁড়িয়ে তামাশা দেখব? এমন কাপুরুষ আমি নই। স্ত্রী? তুমি আসলে এই নাটকটা খুব সিরিয়াসলি নিয়ে ফেলেছো। আমি তোমার স্ত্রী নই, আর আমার সম্মান বাঁচানোর জন্য তোমার এত হিরোগিরি দেখানোরও কোনো দরকার ছিল না। আমি একাই তানিমকে হ্যান্ডেল করতে পারতাম। আপনি পারতেন না নদী, আপনি শুধু চিৎকার করতে পারতেন আর আপনার ওই ইগো নিয়ে তানিমের কথার জবাব দেওয়ার চেষ্টা করতেন। কিন্তু কিছু মানুষের সাথে কথাই নয়, কাজে জবাব দিতে হয়। আর আমি হিরোগিরি দেখাইনি, আমি আমার অধিকার ফলিয়েছি। অধিকার? কিসের অধিকার? তুমি কি ভুলে যাচ্ছ তুমি আমার চেয়ে 4 বছরের ছোট? তুমি আমার জুনিয়র। তোমার এই অধিকার ফলানোটা আমার কাছে একটা জোক মনে হচ্ছে। সম্পর্ক বয়সে হয় না নদী, সম্পর্ক হয় পরিণত মন আর মানসিকতায়। আপনার বয়স 27 হতে পারে, কিন্তু আপনার জেদ আর ইগো একটা বাচ্চার চেয়েও বেশি। আর আমার বয়স 23 হলেও আমার অধিকার বোধ আপনার ওই কর্পোরেট ইগোর চেয়ে অনেক বেশি শক্তিশালী। ভেতরে চলুন,
আম্মু অপেক্ষা করছেন। আয়ানের এই ভারী আর যুক্তি নির্ভর কথাগুলোর সামনে নদীর সব অহংকার যেন মুহূর্তেই চুপসে গেল। নদী কিছু বলতে গিয়েও থেমে গেল। আয়ান শান্ত পায়ে বাড়ির ভেতরে ঢুকে গেল। নদী কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আয়ানের যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। ছেলেটার হাঁটা চলা কথা বলার স্টাইল গাম্ভীর্য সব মিলিয়ে নদীকে একটা অদ্ভুত ঘোরের মধ্যে ফেলে দিচ্ছে। নদী নিজেকে সামলে নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। বসার ঘরে নাহিদা আর রফিক বসে আছেন। পাশে একটা 23-24 বছরের মেয়ে দাঁড়িয়ে আছে। সে আয়ানের বড় বোন সাদিয়া। কিসের এত শোরগোল হচ্ছিল বাইরে? আর তুমি কোথায় গেছিলে সকালে? আব্বুকে দেখতে হসপিটালে গিয়েছিলাম, আর বাইরে তানিম এসেছিল, নদীর সাথে বাজে ব্যবহার করছিল, তাই একটু বুঝিয়ে দিয়েছি। তানিম, ওই ছেলের তো সাহস কম না। কিন্তু আয়ান, তুমি ওর গায়ে হাত তুলতে গেলে কেন? আর নদী, তুমি কি তোমার ওই ফালতু অতীতগুলোকে আমাদের বাড়িতে টেনে আনতে চাও? এক্সকিউজ মি, আমি কাউকে ডেকে আনিনি, ওরাই আমাকে ফলো করে এসেছে। আর আমি আগেই বলেছি আমি এই বাড়িতে থাকতে আসিনি। তুমি এই বাড়িতে থাকতে আসোনি মানে কি? তুমি আমার ছেলেকে সবার সামনে বিয়ে করেছো। এখন তুমি এই বাড়ির বউ। বউ হয়ে শাশুড়ির মুখের উপর কথা বলার সাহস তোমার কে দিয়েছে? শাশুড়ি? আপনি নিজেকে আমার শাশুড়ি ভাবছেন? আমি এই বিয়েটা কোনো বিয়েই মনে করি না, এটা জাস্ট একটা ডিল ছিল। নদী, তুমি একটু শান্ত হও। আম্মুর প্রেশার হাই, এভাবে কথা বলো না প্লিজ। তুমি কে? আর আমি কেন শান্ত হব? আমাকে জোর করে এই বাড়িতে আটকে রাখা হয়েছে। আপু, তুমি আম্মুকে নিয়ে ভেতরে যাও। আয়ানের এক ধমকে সাদিয়া আর নাহিদা চুপ হয়ে গেল। রফিক সাহেব দীর্ঘশ্বাস ফেলে উঠে নিজের রুমে চলে গেলেন। আয়ান নদীর দিকে এক পা এগিয়ে এসে খুব ধীর গলায় বলল, আপনাকে জোর করে কেউ আটকে রাখিনি। আপনি চাইলে এখনই এই দরজা দিয়ে বেরিয়ে যেতে পারেন, কিন্তু মনে রাখবেন, আপনি যদি এখন বেরিয়ে যান তাহলে তানিম আর রূপার কাছে আপনি প্রমাণ করে দেবেন যে আপনি হেরে গেছেন, আর আপনার বাবার সম্মান সেটাও ধুলোয় মিশে যাবে। এখন সিদ্ধান্ত আপনার। তুমি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছো কেন? তুমি খুব ভালো করে জানো আমি আব্বুর সম্মানের কথা ভেবে এখন যেতে পারবো না। আমি ব্ল্যাকমেইল করছি না, আমি আপনাকে বাস্তবতা দেখাচ্ছি। আপনি যতক্ষণ এই বাড়িতে আছেন আমার পরিবারের সাথে একটু সম্মান দিয়ে কথা বলবেন। আমি আপনার ইগো আর জেদ সহ্য করতে পারি, কিন্তু আমার পরিবারের অপমান নয়। আয়ানের চোখ দুটো যেন জ্বলে উঠল। নদীর ফর্সা মুখটা অপমানে লাল হয়ে গেল। নদীর পরনে থাকা হালকা নীল রঙের সুতির শাড়িটার নিখুঁত কুচিগুলো সে রাগে খামচে ধরল। নদী আর কোনো কথা না বলে গটগট করে হেঁটে আয়ানের রুমে চলে গেল। আয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে সোফায় বসে পড়ল। কিছুক্ষণ পর আয়ানের বেস্ট ফ্রেন্ড জিশান ফোন করলো। কিরে দোষ, শুনলাম তুই নাকি কাল রাতে একটা বিশাল বোম ফাটিয়েছিস, সোজা নদীর মতো একটা আগুন মেখে বিয়ে করে ফেললি। যা শুনেছিস ঠিকই শুনেছিস। তুই তো পাগল হয়ে গেছিস আয়ান। ওই মেয়ে তোকে তো জ্যান্ত চিবিয়ে খাবে। ওর যেই লেভেলের জেদ আর ইগো, তুই ওর সামনে তো একটা পিচ্চি ছেলে। পিচ্চি ছেলে? তুই তো জানিস জিসান নদীকে আমি কতটা। বাদ দে, ও আমাকে পিচ্চি ভাবুক আর যাই ভাবুক, ওর ওই ইগো আর বয়সের অহংকার আমি এমনভাবে ভাঙবো যে ও নিজেই বুঝতে পারবে না কখন ও আমার উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে। সাবধানে থাকিস ভাই, নদীর চাচা কবির কিন্তু খুব ডেঞ্জারাস লোক। নদীর কোম্পানির অর্ধেক শেয়ার তো ওই লোকটার নজর। কবিরকে আমি আগেই চিনে রেখেছি, নদীর আশেপাশে কোনো বিপদ আমি ঘেঁষতে দেব না। তুই ওই প্রজেক্টের ফাইলগুলো রেডি রাখিস। আয়ান ফোন রেখে রুমে গেল। রুমে গিয়ে দেখলো নদী খাটের উপর বসে ল্যাপটপে এক মনে কাজ করছে। নদীর মুখের ফর্সা উজ্জ্বল রঙের সাথে একদম মানানসই তার দুই হাতের ফর্সা রং। ঘাড় থেকে হাত পর্যন্ত কোথাও কোনো কালচে ভাব নেই, একদম নিখুঁত ফর্সা। আয়ান এক মুহূর্তের জন্য নদীর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। হঠাৎ নদীর ফোন বেজে উঠল। নদীর অ্যাসিস্ট্যান্ট হাসান কল করেছে। ম্যাম, সর্বনাশ হয়ে গেছে। আমাদের সবচেয়ে বড় ক্লায়েন্ট এশিয়ান হোল্ডিংস এর প্রজেক্টটা কবির স্যার ক্যান্সেল করে দিয়েছেন। উনি বলেছেন আপনি নাকি বিয়ে করে কোম্পানি থেকে দূরে সরে গেছেন, তাই এই প্রজেক্ট উনি নিজের হাতে নিয়ে অন্য এজেন্সিকে দিয়ে দিয়েছেন। হোয়াট? চাচার সাহস কি করে হয়
আমার প্রজেক্ট ক্যান্সেল করার? ওই ক্লায়েন্টের সাথে আমি নিজে 3 মাস ধরে মিটিং করেছি। আমি জানি না ম্যাম, কিন্তু কবির স্যার বোর্ড মেম্বারদের বুঝিয়েছেন যে আপনি এখন মানসিকভাবে আনস্টেবল। আপনার নাকি ডিভোর্স হওয়ার উপক্রম। জাস্ট শাট আপ। আমি আনস্টেবল? তুই কবির চাচাকে বল আমি কাল সকালেই অফিসে আসছি। আমি এর শেষ দেখে ছাড়বো। নদী রাগে ফোনটা বিছানায় ছুঁড়ে মারল। রাগে আর হতাশায় নদীর চোখ দিয়ে পানি চলে আসলো। নদী 2 হাত দিয়ে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে উঠল। আয়ান খুব শান্ত পায়ে নদীর কাছে গিয়ে দাঁড়ালো। আপনি কাঁদছেন কেন? কবির সাহেব প্রজেক্ট ক্যান্সেল করেছেন, এতে কাদার কি আছে? তুমি এসব কর্পোরেট পলিটিক্স বুঝবে না পিচ্ছি। ওই প্রজেক্টটা আমার ড্রিম প্রজেক্ট ছিল। আমার নিজের চাচা আমার সাথে এমন বেইমানি করলো, আর তুমি বলছো কাদার কি আছে? কর্পোরেট পলিটিক্স আমি খুব ভালো করেই বুঝি নদী। কবির সাহেব প্রজেক্ট ক্যান্সেল করেছেন কারণ উনি জানেন আপনি এখন ইমোশনালি দুর্বল। আপনি যদি কাল অফিসে গিয়ে চিৎকার চেঁচামেচি করেন তাহলে উনি বোর্ড মেম্বারদের সামনে প্রমাণ করে দেবেন যে আপনি সত্যি আনস্টেবল। তাহলে আমি কি করব? চুপ করে বসে থাকবো? না, আপনি এশিয়ান হোল্ডিংসের সিইও মিস্টার রাশেদকে ডিরেক্ট কল করবেন। ওনার সাথে আপনার পার্সোনাল ভালো টার্মস আছে। আপনি ওনাকে বোঝাবেন যে কবির সাহেব কোম্পানির ইন্টারনাল কনফ্লিক্ট লুকাতে ওনাদের প্রজেক্ট অন্য এজেন্সিকে দিচ্ছেন, যে এজেন্সির সাথে কবির সাহেবের গোপন শেয়ার আছে। তুমি এসব কি বলছো? কবির চাচা অন্য এজেন্সিতে শেয়ার আছে, এটা তুমি কি করে জানলে? আমি জানি। ব্লু স্কাই এজেন্সি নামের যে কোম্পানিকে উনি প্রজেক্টটা দিচ্ছেন, ওই কোম্পানির বেনামি মালিক কবির সাহেব নিজেই। আপনি মিস্টার রাশেদকে এই তথ্যটা দিন, দেখবেন উনি নিজে থেকে কবির সাহেবের ক্যান্সেলেশন রিজেক্ট করে আপনার সাথে নতুন এগ্রিমেন্ট সাইন করবেন। নদীর চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। নদী অবিশ্বাস্য চোখে আয়ানের দিকে তাকিয়ে রইল। এই 23 বছরের ছেলেটা নদীর কোম্পানির এত ইন্টারনাল খবর কি করে জানে, আর এত ঠান্ডা মাথায় এত বড় একটা স্ট্র্যাটেজি কিভাবে দিল? নদীর ইগো আবার এক বিশাল ধাক্কা খেলো। তুমি এসব ইনফরমেশন কোথায় পেলে আয়ান? তুমি তো স্টুডেন্ট। দুনিয়াতে চোখ কান খোলা রাখলে অনেক কিছুই জানা যায় নদী। আপনি আপনার ইগো আর জেদ নিয়ে এতটাই ব্যস্ত থাকেন যে আপনার আশেপাশের মানুষগুলোর আসল রূপ আপনার চোখেই পড়ে না। এখন বসে বসে কাঁদাচ্ছে মিস্টার রাশেদকে কল করুন। আয়ান আর কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল। নদী থরথর করে কাঁপতে কাঁপতে মিস্টার রাশেদকে কল করলো। আয়ান ঠিক যা যা বলেছে নদী ঠিক তাই বলল। 10 মিনিট পর মিস্টার রাশেদ নদীকে কনফার্ম করলেন যে প্রজেক্টটা নদীর হাতেই থাকছে এবং কবিরের বিরুদ্ধে তারা লিগ্যাল অ্যাকশন নিতে পারে। নদীর বুক থেকে যেন একটি বিশাল পাথর নেমে গেল। নদী অবাক হয়ে ভাবল যে প্রজেক্টটা বাঁচাতে এসে দিশেহারা হয়ে গিয়েছিল, আয়ান মাত্র 2 মিনিটের কথায় সেটি বাঁচিয়ে দিল। নদীর ভেতরে আয়ানের জন্য এক অদ্ভুত শ্রদ্ধা আর কৌতূহল জন্ম নিতে শুরু করলো। রাত 8টা। আয়ানের ছোট বোন তিশা রুমে আসলো। তিশার বয়স মাত্র 18। সে নদীকে ভীষণ ভয় পায়। ভাবি, আম্মা আপনাকে খেতে ডাকছেন। আমি খাবো না। কিন্তু ভাইয়া তো আপনার জন্য অপেক্ষা করছে। তোমার ভাইয়াকে গিয়ে বলো আমি খাবো না, তুমি যাও এখান থেকে। নদীর ধমক শুনে তিশা ভয়ে দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ পর আয়ান রুমে ঢুকলো। আয়ানের হাতে একটা প্লেটে খাবার আর 1 গ্লাস পানি। আয়ান কোনো কথা না বলে খাবারটা নদীর ল্যাপটপের পাশে রাখলো। আমি তোমার বোনকে বলেছিলাম না আমি খাবো না, তুমি খাবার নিয়ে আসলে কেন? আপনি খাবেন কি খাবেন না সেটা আপনার ব্যাপার। আমার দায়িত্ব আপনার কাছে খাবার পৌঁছে দেওয়া, আমি দিয়েছি। তুমি বারবার এই দায়িত্ব শব্দটা ব্যবহার করে আমাকে ছোট করার চেষ্টা করছো আয়ান। তুমি কি প্রমাণ করতে চাও যে তুমি খুব মহান? আমি মহান নই নদী। আমি শুধু জানি একটা মেয়ে যখন তার চেনা পরিবেশ ছেড়ে নতুন একটা পরিবেশে আসে তখন তার অনেক অভিমান থাকে। আপনি না খেয়ে সেই অভিমান দেখাচ্ছেন, আর আমি খাবার দিয়ে আমার দায়িত্ব পালন করছি। তুমি তো দেখছি কথার জাদুকর, কিন্তু তোমার এসব কথায় আমি ভুলবো না। ভুলতে হবে না, তবে খাবারটা খেয়ে নিন। আপনার পেটে ক্ষুধা আছে, সেটা আমি খুব ভালো করেই জানি। আয়ানের তীক্ষ্ণ কথাগুলো নদীকে একদম চুপ করিয়ে দিল। নদী সত্যি খুব ক্ষুধার্ত ছিল।
আয়ান সোফায় গিয়ে একটা বই পড়তে শুরু করলো। নদী আর চোখে আয়ানের দিকে তাকিয়ে আস্তে আস্তে খাবারটা খেতে লাগলো। খাবারটা খুব সাধারণ, কিন্তু নদীর কাছে আজ কেন যেন খুব অমৃত মনে হচ্ছে। খাওয়া শেষ হলে আয়ান প্লেটটা নিয়ে চলে গেল। রাত 12টা। হঠাৎ করে কারেন্ট চলে গেল। পুরো ঘর ঘুটঘুটে অন্ধকার। উফ, এই বস্তির এলাকায় কারেন্টও থাকে না। আমার তো গরমে দম বন্ধ হয়ে আসছে। নদীর ফর্সা নিখুঁত মুখশ্রীর সাথে একদম মানানসই ফর্সা হাতের তালু গরমে ঘেমে উঠেছে। নদীর শাড়ির আঁচল দিয়ে মুখ মুছতে লাগলো। এসি ছাড়া থাকার অভ্যেস নদীর একদম নেই। কিছুক্ষণ পর নদীর মনে হলো তার মুখের ওপর খুব সুন্দর একটা ঠান্ডা বাতাস লাগছে। নদী চোখ মেলে অন্ধকারে ঝাপসাভাবে দেখলো আয়ান একটা হাত পাকা নিয়ে নদীর পাশে বসে নদীকে বাতাস করছে। তুমি তুমি কি করছো? দেখতেই তো পাচ্ছেন, বাতাস করছি। আমার বাতাস লাগবে না, তুমি ঘুমাও গিয়ে। আপনি গরমে ছটফট করছিলেন, আমি ঘুমাতে পারছিলাম না, তাই বাতাস করছি। চুপ করে শুয়ে থাকুন। তুমি এত কেয়ার কেন করছো আয়ান? তুমি আমাকে ঘেন্না করো না? আমি তোকে কত অপমান করেছি, সবার সামনে তোমাকে জোর করে বিয়ে করেছি। তুমি তো আমাকে ডিভোর্স দিয়ে দিলেই পারো। ডিভোর্স দেওয়াটা খুব সহজ নদী, কিন্তু একটা সম্পর্ককে সম্মান দেওয়াটা খুব কঠিন। আপনি আমাকে বয়সে ছোট বলে তাচ্ছিল্য করতে পারেন, কিন্তু আমি আপনাকে আমার স্ত্রী হিসেবে সম্মান করি। স্ত্রী? তুমি কি সত্যিই আমাকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছো? কিন্তু আমাদের মাঝে তো কোনো ভালোবাসাই নেই। ভালোবাসা একদিনে তৈরি হয় না নদী, ভালোবাসা তৈরি হয় সম্মান, বিশ্বাস আর নীরব যত্ন থেকে। আপনি তানিমকে ভালোবেসেছিলেন, কিন্তু সে কি আপনাকে সম্মান করত? না, ও শুধু আমার টাকাকে ভালোবাসতো। ঠিক তাই, আপনি আপনার ওই কর্পোরেট দুনিয়ায় এতটাই অন্ধ হয়েছিলেন যে কে আপনাকে সম্মান করে আর কে আপনাকে ব্যবহার করে সেটা আপনি বুঝতে পারেননি। আপনি শুধু বয়সের অহংকার আর জেদ নিয়ে বেঁচেছিলেন। তুমি আমাকে এইভাবে জাজ করতে পারো না আয়ান। তুমি আমাকে কতটুকু চেনো? যতটুকু চেনার ঠিক ততটুকুই চিনি। আপনি বাইরে থেকে যতটাই অহংকারী আর রাগী হন না কেন, ভেতর থেকে আপনি খুব একা আর অসহায় একটা মেয়ে, যে মেয়েটা শুধু একটু সত্যিকারের যত্ন আর সম্মান খোঁজে। আয়ানের কথাগুলো নদীর বুকের একদম গভীরে গিয়ে আঘাত করলো। নদীর চোখের পানি আর বাধা মানল না। অন্ধকারে আয়ানের বাতাস আর তার এই গভীর কথাগুলো নদীর সব অহংকার যেন ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছে। নদী ফুপিয়ে কেঁদে উঠল। তুমি খুব খারাপ আয়ান, তুমি আমাকে দুর্বল করে দিচ্ছ। আমি তো কখনো কারোর সামনে কাঁদি না, তুমি আমার সামনে এমন কেন করছো? কারণ আমি চাই আপনি আপনার এই মেকি ইগোর খোলস থেকে বেরিয়ে আসুন নদী। আপনি নিজেকে যতটা শক্ত ভাবেন আপনি ততটা শক্ত নন। কেঁদে নিন, মন হালকা হবে। আয়ান অন্ধকারেও বুঝতে পারলো নদী কাঁদছে। আয়ান হাত পাকাটা রেখে খুব আলতো করে নদীর মাথার চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। আয়ানের হাতের ওই স্নিগ্ধ স্পর্শে নদীর সারা শরীরের কাঁপুনি যেন থেমে গেল। নদীর মনে হলো এই 23 বছরের ছেলেটার বুকের ভেতরটা একটা বিশাল সমুদ্রের মতো শান্ত আর গভীর, যেখানে কোনো ইগো নেই, কোনো লোভ নেই, আছে শুধু এক অদ্ভুত নির্ভরতা। তুমি কি সারা রাত এইভাবেই বসে থাকবে? যতক্ষণ কারেন্ট না আসে ততক্ষণ থাকবো। তোমার হাত তো ব্যথা হয়ে যাবে, তুমি বরং খাটে এসে বসো। নদীর মুখে এই কথাটা শুনে আয়ান অন্ধকারেও একটু মুচকি হাসলো। যে মেয়েটা কাল রাতে আয়ানকে খাটের ধারে কাছেও আসতে দেয়নি, সেই মেয়েটা আজ আয়ানকে খাটে বসতে বলছে। আয়ানের রিভার্স সাইকোলজি খুব ভালোভাবেই কাজ করছে। আয়ান খুব শান্ত গলায় বলল, আমি সোফাতেই ঠিক আছি, আপনি ঘুমানোর চেষ্টা করুন। আয়ান, হুম। থ্যাংক ইউ আমার প্রজেক্টটা বাঁচানোর জন্য আর আর এখন এই বাতাস করার জন্য। ওয়েলকাম, তবে থ্যাংক ইউ বলে আমাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আমি খুব জেদি মানুষ, একবার যাকে নিজের করে ধরি তাকে আমি কোনো দিন ছাড়ি না। আয়ানের এই কথাটার ভেতরে যে কত বড় একটা সত্য লুকিয়ে আছে সেটা নদী টেরই পেল না। নদী চোখ বন্ধ করে আয়ানের বাতাস খেতে খেতে এক গভীর শান্তিতে ঘুমিয়ে পড়ল। আয়ান অন্ধকারে নদীর ফর্সা মায়াবী মুখের দিকে তাকিয়ে মনে মনে বলল, আপনার এই অহংকার আমি এভাবেই একটু একটু করে ভাঙবো নদী। আপনি নিজেই একদিন আমার এই নীরব ভালোবাসার কাছে ধরা দেবেন। সকালের স্নিগ্ধ আলো জানালার পর্দা ভেদ করে নদীর ফর্সা মুখের ওপর এসে পড়েছে। কাল রাতের
ওই শীতল বাতাস আর আয়ানের নীরব যত্নের পর নদীর ঘুমটা আজ খুব গভীর হয়েছিল। নদীর চোখ খুলতেই সে দেখলো আয়ান আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শার্টের বোতাম লাগাচ্ছে। আয়ানের পরনে একটা হালকা নীল রঙের শার্ট আর কালো প্যান্ট, ভেজা চুলগুলো কপালের ওপর আলতো করে পড়ে আছে। নদী বিছানায় শুয়ে আর চোখে আয়ানের দিকে তাকিয়ে রইল। আয়ানের চওড়া কাঁধ আর গম্ভীর মুখশ্রী দেখে নদীর বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। নদী নিজেকে সামলে নিয়ে উঠে বলল, ছেলেটাকে যত দেখছি ততই যেন অবাক হচ্ছি। ওর বয়সের কোনো ছেলের মধ্যে এত গাম্ভীর্য আর পার্সোনালিটি কিভাবে থাকতে পারে? কাল রাতে ও সারা রাত আমাকে বাতাস করেছে, অথচ সকালে উঠে এমন ভাব করছে যেন কিছুই হয়নি। উঠে পড়েছেন? ফ্রেশ হয়ে নিন, আম্মু নিচে নাস্তার জন্য অপেক্ষা করছেন। তুমি রেডি হচ্ছ কেন? কোথায় যাচ্ছ সকালে? আমার ভার্সিটি আছে, কিছু ইম্পর্টেন্ট ক্লাস আর একটা প্রেজেন্টেশন আছে। ও, আমি তো ভুলেই গেছিলাম যে আমার স্বামী একজন ভার্সিটি পড়ুয়া ছাত্র। ও তোমার পকেট মানি লাগবে নাকি? আমি কি কিছু টাকা দেব? নদী নিজেকে সামলে নিয়ে উঠে বসলো। নদী ইচ্ছে করেই আয়ানকে খোঁচা দিয়ে কথা বলল। সে দেখতে চায় আয়ানের ইগোতে কতটা আঘাত লাগে, কিন্তু আয়ান খুব শান্ত চোখে নদীর দিকে ঘুরে দাঁড়ালো। আয়ানের মুখে কোনো রাগের ছাপ নেই। আমার পকেট মানি আমার আব্বু দেন নদী, আর আমার নিজের জমানো কিছু টিউশনির টাকা আছে, সেটা দিয়ে আমার চলে যায়। আপনার উপার্জিত টাকা আপনার কাছেই রাখুন, ওটা আমার প্রয়োজন নেই। বাহ, আত্মসম্মান তো বেশ টনটনে। কিন্তু মনে রেখো আয়ান, তুমি এখন আমার স্বামী। তোমার এই সাধারণ লাইফস্টাইল আমার স্ট্যাটাসের সাথে একদম যায় না। আমি আপনার স্বামী, আপনার কেনা কোনো পুতুল নই নদী। আমার স্ট্যাটাস আমার শিক্ষায়, আমার ব্যক্তিত্বে। আপনি টাকার গরমে যে স্ট্যাটাস খোঁজেন সেটা আমার কাছে মূল্যহীন। ফ্রেশ হয়ে নিচে আসুন, জেদ করবেন না। আয়ান কথাগুলো বলে আর এক মুহূর্তও দাঁড়ালো না, সোজা রুম থেকে বেরিয়ে গেল। নদীর ফর্সা মুখটা রাগে আর অপমানে লাল হয়ে গেল। নদীর মনে হলো সে যতবার আয়ানকে ছোট করার চেষ্টা করে, আয়ান ততবার তার তীক্ষ্ণ আর ভারী কথা দিয়ে নদীকেই ছোট প্রমাণ করে দেয়। নদী গটগট করে ওয়াশরুমে ঢুকে গেল। কিছুক্ষণ পর নদী রেডি হয়ে নিচে নামলো। নদীর পরনে আজ একটা হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ, চুলগুলো একটু ক্লিপ দিয়ে আটকানো। নদীর রূপের ছটায় পুরো বাড়িটা যেন আলোকিত হয়ে উঠেছে। নদী সিঁড়ি দিয়ে নামতেই বসার ঘর থেকে একটা মেয়েলি হাসির শব্দ শুনতে পেল। নদী ভ্রুকুচকে বসার ঘরের দিকে তাকালো, দেখলো আয়ানের পাশে একটা 23-24 বছরের মেয়ে বসে খুব হাসাহাসি করছে। মেয়েটার পরনে ওয়েস্টার্ন ড্রেস, চুলগুলো বব কাট করা। মেয়েটা আয়ানের হাত ধরে খুব ফ্রি হয়ে কথা বলছে। আয়ান, তুই কাল ভার্সিটিতে যাসনি? জানিস আমি তোকে কত মিস করেছি। তুই ছাড়া তো আমার প্রেজেন্টেশনের কোনো কাজই এগোয়নি। একটু প্রবলেম ছিল নোভা, আমি তোকে নোটসগুলো দিয়ে দেব, তুই চিন্তা করিস না। প্রবলেম মানে? তুই আমাকে বলবি তো কি প্রবলেম? আর শোন, আজ কিন্তু ক্লাস শেষ করে তুই আমার সাথে কফি শপে যাবি। আমি কিন্তু কোনো এক্সকিউজ শুনবো না। আয়ানের হাত ধরে থাকা নোভার হাতটার দিকে তাকিয়ে নদীর সারা শরীরে যেন আগুন ধরে গেল। নদীর ভেতরে এক অদ্ভুত তীব্র জেলাসি কাজ করতে শুরু করলো। যে আয়ান নদীর সামনে এত গম্ভীর থাকে, সেই আয়ান এই মেয়েটার সাথে এত স্বাভাবিকভাবে কথা বলছে কেন? আর এই ফাজিল মেয়েটা আয়ানের গায়ে হাত দিচ্ছে কোন সাহসে? নদী গটগট করে হেঁটে ওদের সামনে গিয়ে দাঁড়ালো। এক্সকিউজ মি, এই মেয়েটি কে আয়ান? নদীর গম্ভীর আর তীক্ষ্ণ গলা শুনে নোভা অবাক হয়ে নদীর দিকে তাকালো। নদীর আভিজাত্য আর রূপ দেখে নোভা এক মুহূর্তের জন্য থমকে গেল। আয়ান খুব স্বাভাবিক গলায় বলল, ও নোভা আমার ভার্সিটির জুনিয়র, তবে আমরা ফ্রেন্ডের মতোই। আর নোভা, ইনি নদী, মানে আমার স্ত্রী। হোয়াট? স্ত্রী? আয়ান, তুই বিয়ে করেছিস আর আমাকে একবারও জানাসনি? আর ওনাকে তো তোর থেকে অনেক বড় মনে হচ্ছে, দেখে তো মনে হচ্ছে তোর বড় বোন হবে। নোভার কথা শুনে নদীর রক্ত টকবক করে ফুটতে শুরু করলো। নদীর ফর্সা হাত দুটো রাগে মুঠো হয়ে গেল। নদী নোভার দিকে এমন একটা ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো যে নোভা ভয় পেয়ে আয়ানের হাত ছেড়ে দিল। বড় বোন?
তোমার চোখ কি নষ্ট হয়ে গেছে নোভা? নাকি তোমার ফ্যামিলি তোমাকে বড়দের সাথে কথা বলার ম্যানার্স শেখায়নি? আমি তো জাস্ট মজা করছিলাম, আপনি এত রিয়েক্ট করছেন কেন? মজা করার জায়গা এটা না। আর আয়ানের গায়ে এভাবে হাত দিয়ে কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? তুমি জানো না আয়ান ম্যারিড? আরে আমরা তো জাস্ট ফ্রেন্ড। আয়ান তো আমাকে সব সময় হেল্প করে, তাই না আয়ান? আয়ান আগে কি করতো সেটা আমার জানার বিষয় নয়। এখন থেকে আয়ান আমার স্বামী, আর আমার স্বামীর আশেপাশে তোমার মতো সস্তা মেয়েদের ঘুরোঘুরি করাটা আমার একদম পছন্দ নয়। নদী, আপনি লিমিট ক্রস করছেন। নোভা শুধু আমার ফ্রেন্ড, ওকে অপমান করার কোনো রাইট আপনার নেই। রাইট নেই? তুমি আমাকে রাইট শেখাচ্ছ আয়ান? তুমি আমার স্বামী, আর তোমার ওই ফ্রেন্ড আমার মুখের ওপর আমাকে বড় বোন বলছে, আর তুমি চুপ করে শুনছো? আয়ান, তোর ওয়াইফ তো দেখছি সাইকো। আমি যাচ্ছি এখান থেকে। তুই এমন একটা বদমেজাজি বয়স্কা মেয়েকে কিভাবে বিয়ে করলি আমি বুঝতে পারছি না। নোভা কথাটা বলে উঠে দাঁড়াতেই নদী সজোরে নোভার গালে এক থাপ্পড় বসিয়ে দিল। পুরো বসার ঘর নিস্তব্ধ হয়ে গেল। রান্নাঘর থেকে নাহিদা আর সাদিয়া দৌড়ে আসলো। আয়ান অবাক হয়ে নদীর দিকে তাকিয়ে রইল। নদীর চোখ দিয়ে রাগে আগুন ঝরছে। আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে অপমান করার সাহস দেখাচ্ছিস তুই? তুই এক্ষুনি এ বাড়ি থেকে বের হবি, আর কোনোদিন যদি আয়নের আশেপাশে তোকে দেখেছি তাহলে তোর জীবন আমি শেষ করে দেব। গেট আউট। নোভা গালে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে গেল। নাহিদা রাগে নদীর সামনে এসে দাঁড়ালেন। এটা তুই কি করলি নদী? তুই আমার বাড়িতে আমার ছেলের বন্ধুকে গায়ে হাত তুললি? তোর কত বড় সাহস! আমার সাহসের সীমানা আপনি জানেন না আন্টি। যে মেয়ে আমাকে অপমান করবে আর আমার স্বামীর গায়ে হাত দিয়ে কথা বলবে তাকে আমি থাপ্পড় কেন, খুনও করতে পারি। আর আয়ান, তুমি যদি এরপর ওই মেয়েটার সাথে কোনো কন্ট্রাক্ট রেখেছো তাহলে আমি কিন্তু তোমার ওই ভার্সিটিতে গিয়ে সিন ক্রিয়েট করব। আয়ান নদীর এই ভয়ঙ্কর রূপ দেখে প্রথমবার একটু অবাক হলো, কিন্তু আয়ানের বুকের ভেতরটা এক অদ্ভুত আনন্দে ভরে উঠল। যে নদী কাল রাত পর্যন্ত আয়ানকে ডিভোর্স দেওয়ার কথা বলছিল, সেই নদী আজ আয়ানের উপর এতটা অধিকার বোধ দেখাচ্ছে। আয়ানের ডিভোর্স সাইকোলজি যে এত তাড়াতাড়ি কাজ করবে আয়ান ভাবতেও পারেনি। আয়ান তার হাসিটা চেপে রেখে খুব গম্ভীর গলায় বলল, আপনি যা করলেন সেটা ঠিক করলেন না নদী। নোভার সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নেই, আপনি শুধু শুধু সিন ক্রিয়েট করলেন। আমি যা করেছি ঠিক করেছি। তুমি আমার স্বামী, তোমার উপর শুধু আমার অধিকার, আর কেউ তোমার দিকে চোখ তুলে তাকালে আমি তার চোখ উপড়ে নেব। নদীর কথা শুনে নাহিদা আর সাদিয়া অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। আয়ান কোনো কথা না বলে নিজের বই খাতা নিয়ে ভার্সিটির জন্য বেরিয়ে গেল। নদী রাগে ফুঁসতে ফুঁসতে সোফায় বসে পড়ল। নদীর বুকের ভেতরটা এত জোরে ধড়ফড় করছে কেন? সে তো আয়ানকে ভালোবাসে না, তাহলে ওই মেয়েটা আয়ানের হাত ধরাতে নদীর এত রাগ কেন হলো? নদী নিজেই নিজের অনুভূতি বুঝতে পারছে না। দুপুর গড়িয়ে বিকেল হলো। নদীর অফিসের একটা ইম্পর্টেন্ট ফাইল চেক করার কথা ছিল, কিন্তু নদীর মন কিছুতেই কাজে বসছে না। নদীর বারবার আয়ানের কথা মনে পড়ছে। এমন সময় বাড়ির কলিং বেলটা বেজে উঠল। সাদিয়া গিয়ে দরজা খুলতেই দেখলো নদীর চাচা কবির আর দুজন লোক দাঁড়িয়ে আছে। কবিরের মুখে একটা কুটিল হাসি। নদী কোথায়? আমার ভাতিজিকে ডাকো। কবিরের গলার আওয়াজ পেয়ে নদী দ্রুত নিচে নেমে আসলো। কবিরকে দেখে নদীর ভ্রু কুঁচকে গেল। চাচা, আপনি এখানে কি করছেন? আরে মা নদী, তুই এত এগিয়ে আসিস কেন? আমি তো তোর ভালো চাই। তুই তো জানিস কোম্পানির এখন কত খারাপ অবস্থা। এশিয়ান হোল্ডিংস প্রজেক্টটা তো তুই কোনোভাবেই আটকিয়েছিস, কিন্তু বোর্ড অফ ডিরেক্টর তোর উপর খুব নারাজ। বোর্ড অফ ডিরেক্টরস নারাজ মানে? আমি কোম্পানির সিইও, আমার কাজে কেউ ইন্টারফেয়ার করতে পারে না। পারতো না মা, কিন্তু তুই তো এখন মানসিকভাবে অসুস্থ। তুই তানিমের উপর রাগ করে একটা 23 বছরের বেকার ছেলেকে বিয়ে করেছিস। বোর্ড মনে করে তোর ডিসিশন নেওয়ার ক্ষমতা এখন আর নেই, তাই বোর্ড আমাকে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হিসাবে অ্যাপয়েন্ট করেছে। আর এই দেখ তোর বাবার সাইন করা পাওয়ার অফ অ্যাটর্নি। কবির একটা ফাইল নদীর দিকে ছুঁড়ে দিল। নদী দ্রুত ফাইলটা খুলে দেখলো সেখানে সত্যিই জাভেদ সাহেবের সাইন করা আছে। নদীর হাত পা কাঁপতে শুরু করলো। এটা অসম্ভব। আব্বু কখনোই এমন পেপারে সাইন করতে পারে না। আপনি নিশ্চয়ই আব্বাকে
হাসপাতাল ইমোশনাল ব্ল্যাকমেল করে সাইন করিয়েছে। প্রমাণ কি নদী? সিগনেচার তো তোর বাবারই। এখন থেকে কোম্পানির সব দায়িত্ব আমার। আর তুই যদি চাস তাহলে তোর ওই বস্তির বেকার স্বামীটাকে আমি আমার কোম্পানিতে পিয়নের চাকরি দিতে পারি। কবিরের অট্ট হাসিতে পুরো বাড়িটা কেঁপে উঠল। নদী থরথর করে কাঁপছে। তার এত বছরের তিলে তিলে গড়া কোম্পানি, তার ড্রিম, সবকিছুই প্রতারক চাচা কেড়ে নিচ্ছে। নদীর চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। আমি আপনাকে ছাড়বো না চাচা, আমি কোর্টে যাব, আমি প্রমাণ করব আপনি ফ্রড। কোর্টে যাবি? তোর কাছে টাকা আছে কোর্টে যাওয়ার? তোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো আমি আজ সকালে ফ্রিজ করে দিয়েছি। তুই এখন পুরোপুরি পথের ভিখারি নদী। তোর এই অহংকার, তোর এই ইগো, আজ সব শেষ। কবির কথাগুলো বলে নদীর দিকে এগিয়ে আসলো। নাহিদা আর সাদিয়া ভয়ে একপাশে দাঁড়িয়ে আছে। নদী হতাশায় ফ্লোরে বসে পড়ল। হঠাৎ পেছন থেকে একটা গম্ভীর আর ভয়ঙ্কর কণ্ঠস্বর ভেসে আসলো। নদীর অহংকার হয়তো শেষ হয়েছে কবির সাহেব, কিন্তু নদীর স্বামীর ক্ষমতা এখনো শুরুই হয়নি। সবাই চমকে পিছনে তাকালো। আয়ান দরজায় দাঁড়িয়ে আছে। আয়ানের চোখের দৃষ্টি এতটাই শীতল আর ভয়ঙ্কর যে কবির এক মুহূর্তের জন্য শিউরে উঠল। আয়ান খুব শান্ত পায়ে হেঁটে নদীর পাশে এসে দাঁড়ালো। আয়ান নদীর কাঁধে হাত রেখে তাকে আলতো করে উঠিয়ে দাঁড় করালো। আপনি কাঁদছেন কেন নদী? আমি আপনাকে বলেছিলাম না আপনার আশেপাশে কোনো বিপদ আমি ঘেঁষতে দেব না? এই পিচ্ছি, তুই কে রে? তুই আমাকে জ্ঞান দিছিস? তোর মতো একটা বেকার ছেলেকে আমি 1 সেকেন্ড পিষে ফেলতে পারি। পিষে ফেলবেন? তার আগে নিজের পায়ের তলার মাটিটা একটু চেক করে নিন কবির সাহেব। আপনি যে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে এসেছেন সেটা সম্পূর্ণ ভুয়া। হোয়াট? তুই কি প্রলোভ বকছিস? এটা জাবেদের লিগাল সিগনেচার। সিগনেচার লিগেল, কিন্তু ডকুমেন্টটা ইললিগেল। আপনি জাভেদ আঙ্কেলকে হসপিটালে মেডিকেল ডিক্লারেশন পেপার বলে এই পেপারে সাইন করিয়েছেন। আর সেই পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ আমার কাছে আছে। জিসান, ভেতরে আয়। আয়ানের ডাক শুনে জিশান ভেতরে ঢুকলো। জিশানের হাতে একটা ল্যাপটপ। জিশান ল্যাপটপটা খুলে কবিরের সামনে ধরলো। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে কবির জাভেদ সাহেবকে মিথ্যা বলে পেপারে সাইন করাচ্ছে। কবিরের চোখ কপালে উঠে গেল। কবিরের মুখ দিয়ে কথা বেরুচ্ছে না। শুধু তাই নয় কবির সাহেব, আপনি গত 3 বছরে কোম্পানির ফান্ড থেকে প্রায় 2 কোটি টাকা আপনার পার্সোনাল অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন। সেই মানি লন্ডারিংয়ের সব লিগেল এভিডেন্স আমি আজ সকালে অ্যান্টি করাপশন কমিশনে সাবমিট করে এসেছি। আয়ান, তুমি তুমি এসব কি বলছো? আমি ঠিকই বলছি নদী। আপনার এই প্রিয় চাচা আপনার কোম্পানিকে ভেতর থেকে উই পোকার মতো খাচ্ছিল, আর আপনি আপনার ইগো আর প্রজেক্ট নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে এসব খেয়ালই করেননি। তুই একটা 23 বছরের ছেলে হয়ে এত ইনফরমেশন পেলি কোথায়? তুই আসলে কে? আমি কে সেটা জানার আপনার কোনো প্রয়োজন নেই। আপনি শুধু এইটুকু জানুন, নদীর গায়ে একটা আঁচড় লাগার আগে আপনাকে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। পুলিশ আপনার জন্য বাইরে অপেক্ষা করছে। আর কোনোদিন যদি নদীর ছায়াও মারানোর চেষ্টা করেছেন তাহলে আপনার ওই দুর্নীতিগ্রস্ত হাত আমি কেটে কুত্তাকে খাইয়ে দেব। গেট আউট ফ্রম মাই হাউস। আয়ানের গলার ওই ভয়ঙ্কর হুঙ্কার শুনে কবির আর তার লোকগুলো ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বাড়ি থেকে দৌড়ে পালিয়ে গেল। পুলিশ এসে কবিরকে অ্যারেস্ট করে নিয়ে গেল। পুরো বাড়ি নিস্তব্ধ। নাহিদা আর সাদিয়া অবিশ্বাস্য চোখে আয়ানের দিকে তাকিয়ে আছে। নদী তো পাথরের মতো জমে গেছে। এই ছেলেটা কি করলো মাত্র? নদীর এত বড় একটা বিপদ, নদীর কোম্পানির এত বড় একটা ক্রাইসিস আয়ান একা হাতে সব শেষ করে দিল। আয়ান খুব স্বাভাবিক ভঙ্গিতে জিশানকে বিদায় দিয়ে নদীর দিকে ঘুরল। আয়ানের চোখে এখন সেই প্রশান্তি যেন কিছুই হয়নি। আপনি ঠিক আছেন নদী? নদীর চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। নদী আর নিজের ইগো, নিজের বয়স কোনো কিছুই মাথায় রাখতে পারল না। নদী দৌড়ে গিয়ে আয়ানের বুকে ঝাঁপিয়ে পড়ল। নদীর 2 ফর্সা হাত দিয়ে আয়ানের শার্টটা শক্ত করে খামচে ধরল। আয়ান এক মুহূর্তের জন্য থমকে গেল। নদীর নরম শরীরের স্পর্শে আয়ানের পুরো শরীরে একটা বিদ্যুৎ খেলে গেল। আয়ান খুব সাবধানে নিজের 2 হাত দিয়ে নদীকে জড়িয়ে ধরল। তুমি কে আয়ান? তুমি এত স্ট্রং কিভাবে? তুমি কেন আমার জন্য এত কিছু করছো? আমি তো তোমাকে কত অপমান করেছি, কত ছোট করেছি।
শান্ত হন নদী, আমি আপনার স্বামী। আপনার সম্মান রক্ষা করা আমার প্রথম দায়িত্ব। শুধু দায়িত্ব? তুমি শুধু দায়িত্বের জন্য এসব করছো? তুমি জানো আজ যদি তুমি না থাকতে তাহলে আমার সব শেষ হয়ে যেত। আমি তো আছি, আর সারা জীবন থাকবো। আপনাকে একা ছেড়ে আমি কোথাও যাব না। আয়ানের ভারী আর শান্ত কণ্ঠ নদীর বুকের ভেতরের সব ভয় দূর করে দিল। নদী মাথা তুলে আয়ানের চোখের দিকে তাকালো। আয়ানের চোখের ওই গভীর মায়ায় নদী যেন হারিয়ে যাচ্ছে। নদীর আর নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা নেই। নদী আয়ানের কলার ধরে আয়ানকে নিজের আরো কাছে টেনে নিল। তুমি আজ সকালে নোভার সাথে হাসছিলে কেন? আমি তো নর্মালি কথা বলছিলাম। নর্মালি কথা বলবে না। তুমি শুধু আমার সাথে হাসবে, তুমি শুধু আমার দিকে তাকাবে। অন্য কোনো মেয়ে যদি তোমার আশেপাশে আসে আমি কিন্তু তাকে জ্যান্ত পুড়িয়ে মারবো। নদীর এই ভয়ঙ্কর অথচ মিষ্টি অধিকার বোধ দেখে আয়ান আর নিজের হাসি আটকে রাখতে পারল না। আয়ান নদীর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আপনি তো দেখছি আমার উপর পুরোপুরি আপনার স্ত্রীর অধিকার খাটানো শুরু করে দিয়েছেন। কাল সকালে যে মেয়েটা ডিভোর্স পেপার রেডি করতে চেয়েছিল, আজ সে আমাকে অন্য মেয়ের থেকে আগলে রাখছে। হ্যাঁ রাখছি, তুমি আমার স্বামী, আমি যা খুশি তাই করব। তোমার কোনো প্রবলেম আছে? একদম নেই, তবে আপনার এই অধিকার বোধটা আমার বড্ড ভালো লাগছে নদী। আয়ান নদীর ফর্সা কপালে খুব আলতো করে একটা চুমু খেলো। নদীর সারা শরীর কেঁপে উঠল। নদীর চোখ দুটো লজ্জায় বন্ধ হয়ে গেল। বয়সের এই বিশাল অহংকার, কর্পোরেট ইগো সব আজ এই 23 বছরের ছেলেটার শান্ত আর গভীর ভালোবাসার কাছে ধুলোয় মিশে গেল। নদী বুঝতে পারলো আয়ান শুধু একটা ছেলে নয়, আয়ান একটা বিশাল ছায়া, যে ছায়ার নিচে নদী সারা জীবন নিরাপদ থাকতে চায়। সকালের মিষ্টি রোদ জানালার ফাঁক গলে সোজা নদীর ফর্সা মুখের ওপর এসে পড়েছে। কাল রাতের ওই ভয়ঙ্কর বিপদের পর আয়ানের বুকে মাথা রেখে কখন যে নদী ঘুমিয়ে পড়েছিল তা সে নিজেই জানে না। নদীর চোখ খুলতেই সে দেখলো আয়ান তার খুব কাছে শুয়ে আছে। আয়ানের একটা হাত নদীর কোমর জড়িয়ে রেখেছে, আর নদীও নিজের অজান্তেই আয়ানের শার্টের কলার শক্ত করে ধরে আছে। নদীর বুকের ভেতরটা ধক করে উঠল। এই প্রথম কোনো পুরুষের এত কাছাকাছি সে সারা রাত কাটিয়েছে, অথচ নদীর মনে বিন্দুমাত্র কোনো অস্বস্তি নেই, বরং এক অদ্ভুত গভীর শান্তিতে নদীর মন ভরে আছে। নদী খুব সাবধানে আয়ানের হাতটা সরিয়ে উঠে বসতে যাবে, এমন সময় আয়ান চোখ না খুলেই নদীর হাতটা শক্ত করে ধরে ফেলল। এত সকালে উঠে কোথায় যাচ্ছেন? আর একটু ঘুমান। কাল সারাদিন আপনার উপর দিয়ে অনেক বড় ধকল গেছে। তুমি তুমি জেগেছিলে? আর তুমি আমাকে এভাবে জড়িয়ে ধরেছিলে কেন? আপনি তো কাল রাতে ভয়ে আমার বুকে মুখ লুকিয়ে কেঁদে ভাসিয়ে দিলেন। আমি একটু শান্ত করার চেষ্টা করছিলাম, আর আপনি তো আমাকে ছাড়ছিলেনই না। নদীর ফর্সা মুখটা লজ্জায় লাল হয়ে গেল। নদীর মনে পড়ে গেল কাল রাতের কথা। কবির চাচার এই বিশ্বাসঘাতকতার পর আয়ান কিভাবে একা হাতে সব সামলেছিল, আর নদী কিভাবে নিজের সব ইগো ভুলে আয়ানকে জড়িয়ে ধরেছিল। নদী চোখ নামিয়ে নিল। কালকের জন্য তোমাকে অনেক ধন্যবাদ আয়ান। তুমি না থাকলে আমার কোম্পানির কি যে হতো। আমি তো ভেবেছিলাম আমার সব শেষ। আমি থাকতে আপনার কিছু শেষ হতে দেব না নদী। তবে আজ আমরা কোম্পানি, কবির সাহেব, প্রজেক্ট এসব নিয়ে কোনো কথা বলবো না। আজ আপনি এসব কর্পোরেট চাপ থেকে দূরে থাকবেন। রেডি হয়ে নিন, আমরা একটু বাইরে যাব। বাইরে? কোথায়? আমার তো অফিসে অনেক কাজ। বললাম তো, আজ কোনো কাজ নয়, আজ শুধু আপনি আর আমি। আমি আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে কোনো স্ট্রেস নেই, কোনো ইগো নেই। যান, সুন্দর করে রেডি হয়ে আসুন। আয়ানের ওই শান্ত কিন্তু আদেশ মাখা গলার কাছে নদীর সব জেদ যেন হার মেনে গেল। নদী কোনো তর্ক না করে চুপচাপ আলমারি থেকে একটা শাড়ি বের করে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর নদী রেডি হয়ে বের হলো। নদীর পরনে আজ একটা ঐতিহ্যবাহী লাল সাদা শাড়ি। শাড়ির কুচিগুলো একদম নিখুঁতভাবে বসানো, কোথাও কোনো অগোছালো ভাব নেই। নদীর মুখের ফর্সা উজ্জ্বল রঙের সাথে তার দুই হাতের ফর্সা রং একদম নিখুঁতভাবে মিলে গেছে। আগে নদীর হাতে রোদে পোড়া হালকা কালচে ভাব থাকলেও আজ যেন নদীর মুখ আর হাত সমানভাবে ফর্সা আর উজ্জ্বল দেখাচ্ছে।
আয়ান মুগ্ধ দৃষ্টিতে নদীর দিকে তাকিয়ে রইল। নদীর এই রূপ দেখে আয়ানের মনে হলো যেন আইফোনের বিউটি ফিল্টারে তোলা কোনো নিখুঁত মায়াবী পোর্ট্রেট ছবির দিকে সে তাকিয়ে আছে। কি হলো, এভাবে ড্যাব ড্যাব করে কি দেখছো? আমাকে কি খুব খারাপ লাগছে দেখতে? খারাপ? আপনাকে যে কতটা সুন্দর লাগছে নদী, সেটা বোঝানোর মতো কোনো ভাষা আমার জানা নেই। লাল সাদা শাড়িতে আপনাকে একদম কোনো কবিতার নায়িকার মতো লাগছে। আয়ানের মুখে নিজের এত সুন্দর প্রশংসা শুনে নদীর বুকের ভেতরটা আবার ধরপড় করে উঠল। নদীর এত বছরের জীবনে কেউ কখনো নদীর চোখের দিকে তাকিয়ে এত গভীর মায়া নিয়ে কথা বলেনি। তানিম তো সব সময় নদীর ড্রেস আপ আর মেকআপ নিয়ে খুঁত ধরত। নদী লজ্জায় মুখ ঘুরিয়ে নিল। হয়েছে, এখন আর এত মাখন লাগাতে হবে না। দুজনে নিচে নেমে আসলো। নাহিদা আর সাদিয়া ডাইনিং টেবিলে বসেছিল। নদীকে এই লাল সাদা শাড়িতে দেখে নাহিদাও এক মুহূর্তের জন্যে অবাক হয়ে গেলেন। মাশাল্লাহ, বৌমাকে তো আজ খুব সুন্দর লাগছে। তা তোমরা দুজন এত সকালে সেজেগুজে কোথায় যাচ্ছ? আম্মু, কাল ওর উপর দিয়ে অনেক প্রেশার গেছে। আমি ওকে একটু শহরের বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসছি। আমাদের ফিরতে হয়তো বিকেল হয়ে যাবে। খুব ভালো ডিসিশন আয়ান। নদীর এখন একটু ফ্রেশ বাতাস দরকার। সাবধানে যাস তোরা। নদী নাহিদা আর সাদিয়ার দিকে তাকিয়ে হালকা একটু হাসলো। যে শাশুড়িকে সে দুদিন আগেও সহ্য করতে পারতো না, আজ তার প্রতি নদীর কোনো রাগ কাজ করছে না। আয়ান নদীকে নিয়ে গাড়িতে গিয়ে বসলো। আয়ান নিজে ড্রাইভ করছে। শহরের কোলাহল ছাড়িয়ে গাড়ি আস্তে আস্তে একটা শান্ত স্নিগ্ধ গ্রামের রাস্তার দিকে এগিয়ে যেতে লাগলো। নদীর চোখে মুখে একটা অদ্ভুত প্রশান্তি। চলো, কোথায় যাবে? আয়ান, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এই রাস্তা তো আমি আগে কখনো দেখিনি। সব কিছু আগে থেকে দেখলে তো আর সারপ্রাইজ থাকবে না নদী। আপনি শুধু রিল্যাক্স করুন, জানালার কাজটা নামিয়ে দিন, দেখবেন বাইরের বাতাসটা কত সুন্দর। নদী জানালার কাঁচ নামিয়ে দিল। হু হু করে ঠান্ডা বাতাস নদীর মুখে এসে লাগলো। নদীর চুলগুলো বাতাসে উড়তে লাগলো। আয়ান ড্রাইভ করার ফাঁকে ফাঁকে আর চোখে নদীর দিকে তাকাচ্ছে। নদীর ফর্সা মুখের ওই স্নিগ্ধতা আয়ানের বুকের ভেতর ভালোবাসার এক বিশাল সমুদ্র তৈরি করছে। প্রায় 1.5 ঘন্টা ড্রাইভ করার পর আয়ান একটা বিশাল খোলা জায়গার সামনে দাঁড় করালো। গাড়ি থামালো। নদী গাড়ি থেকে নেমে চারপাশটা দেখে স্তব্ধ হয়ে গেল। সামনে দিগন্ত বিস্তৃত এক বিশাল কাশফুলের মাঠ। বাতাসে হাজার হাজার সাদা কাশফুল দুলছে। শহরের ধুলোবালি আর ইট পাথরের জীবন থেকে অনেক দূরে এই জায়গাটা যেন এক টুকরো স্বর্গ। আয়ান, এটা কত সুন্দর একটা জায়গা। আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি জানতাম আপনার ভালো লাগবে। চলুন ওই মাঠের ভেতর দিয়ে একটু হাঁটি। আয়ান নদীর দিকে হাত বাড়িয়ে দিল। নদী এক মুহূর্ত আয়ানের ওই শক্ত হাতের দিকে তাকিয়ে রইল। নদীর ভেতরের ওই 27 বছরের কর্পোরেট ইগো যেন আজ এই বিশাল কাশফুলের মাঠে পুরোপুরি হারিয়ে গেছে। নদী খুব আলতো করে নিজের ফর্সা নিখুঁত হাতটা আয়ানের হাতের ওপর রাখলো। আয়ান নদীর হাতটা শক্ত করে ধরে কাশফুলের মাঠের সরু রাস্তা ধরে হাঁটতে শুরু করলো। তুমি এই জায়গাটা চিনলে কি করে আয়ান? তুমি তো সারাদিনই বই আর ভার্সিটি নিয়েই থাকো। আমি যখন খুব ফ্রাস্ট্রেটেড থাকি তখন মাঝে মাঝে এখানে আসি। এখানকার এই শান্ত পরিবেশটা আমাকে নতুন করে ভাবার শক্তি দেয়। আজ আপনারও এই শান্তির খুব প্রয়োজন ছিল। হাঁটতে হাঁটতে নদী রাস্তার পাশ থেকে একটা লম্বা পম্পাস ঘাস ছিঁড়ে হাতে নিল। নদীর হাতে ধরা ওই পম্পাস ঘাস আর লাল সাদা শাড়ির সৌন্দর্য পুরো পরিবেশটাকে যেন আরো মায়াবী করে তুলেছে। হঠাৎ করে একটা দমকা হাওয়া এলো। নদীর শাড়ির নিখুঁত কুচিগুলো বাতাসে উড়তে শুরু করলো। নদী পম্পাস ঘাসটা এক হাতে ধরে অন্য হাতে শাড়ির আঁচল আর কুচি সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে। নদীর এই অবস্থা দেখে আয়ান একটু কাছে এগিয়ে এলো। দিন, আমাকে দিন, আমি সামলে দিচ্ছি। আরে না না, তুমি ছেলে মানুষ, তুমি শাড়ি কিভাবে সামলাবে? আমি ঠিক করে নিচ্ছি। কিন্তু বাতাস এতটাই প্রবল যে নদীর হাত থেকে শাড়ির আঁচলটা ছুটে আয়ানের মুখের উপর এসে পড়ল। আয়ান আঁচলটা ধরে নদীর খুব কাছাকাছি এসে দাঁড়ালো।
নদীর মুখের ফর্সা উজ্জ্বল ত্বক আয়ানের এতটাই কাছে যে আয়ান নদীর প্রতিটি নিঃশ্বাস অনুভব করতে পারছে। আয়ান খুব সাবধানে নিজের হাতে নদীর শাড়ির আঁচলটা ঠিক করে নদীর কাঁধের ওপর বসিয়ে দিল। এই কাজটা করতে গিয়ে আয়ানের রুক্ষ হাতের আঙ্গুলগুলো নদীর ফর্সা নরম কাঁধে আলতো করে ছুঁয়ে গেল। নদীর সারা শরীরে যেন একটা বিদ্যুৎ খেলে গেল। নদী আর আয়ান একে অপরের চোখের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আয়ান, হুম। তুমি এতক্ষণ ধরে আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমার খুব অস্বস্তি হচ্ছে। আপনার চোখে একটা অদ্ভুত মায়া আছে নদী, যে মায়াটা আপনার ওই বয়সের অহংকার আর জেদের আড়ালে সবসময় লুকিয়ে থাকে। আমি আজ সেই মায়াটাকে খুব কাছ থেকে দেখছি। আয়ানের এই কথাগুলো নদীর বুকের ভেতর তোলপাড় শুরু করে দিল। নদীর মনে হলো সে আর দাঁড়িয়ে থাকতে পারছে না, তার পা দুটো যেন অবশ হয়ে আছে। নদী আর নিজের অনুভূতিকে আটকে রাখতে পারল না। সে হাতের পম্পাস ঘাসটা মাটিতে ফেলে দিয়ে হঠাৎ করেই দুই হাত দিয়ে আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরল। নদীর মাথাটা আয়ানের চওড়া বুকের ওপর রাখা। আয়ান এক মুহূর্তের জন্য চমকে উঠলেও পরক্ষণেই নিজের দুই হাত দিয়ে নদীকে নিজের সাথে একবার মিশিয়ে নিল। কাশফুলের মাঠে প্রবল বাতাসে দুজন মানুষ একে অপরকে যেন যুগের পর যুগ ধরে এভাবেই জড়িয়ে আছে। তুমি এত ভালো কেন আয়ান? তুমি কেন আমাকে এত সম্মান করো? আমি তো তোমার যোগ্য না। আমার বয়স 27, আমি তোমার থেকে 4 বছরের বড়। আমার ভেতরে কত জেদ, কত ইগো, আর তুমি মাত্র 23 বছরের একটা ছেলে হয়ে এত পরিণত কিভাবে? ভালোবাসায় বয়স লাগে না নদী, ভালোবাসায় শুধু একটা সুন্দর মন লাগে। আর আপনি বলছেন আপনি আমার যোগ্য নন। আপনি জানেন না আপনি কতটা স্পেশাল। আপনার ওই জেদ, আপনার ওই ইগো, সব কিছুর আড়ালে যে একটা নরম মনের মেয়ে লুকিয়ে আছে, আমি সেই মেয়েটাকে ভালোবাসি। তুমি সত্যিই আমাকে ভালোবাসো আয়ান, নাকি শুধু এই ডিলের কারণে আমাকে সহ্য করছো? আমি তো তোমাকে সবার সামনে জোর করে বিয়ে করেছি। তুমি তো চাইলে আমাকে অপমান করে তাড়িয়ে দিতে পারতে। আমি আপনাকে তাড়িয়ে দেব? যে মানুষটাকে আমি দূর থেকে এত বছর ধরে শুধু নিজের করে পাওয়ার স্বপ্ন দেখেছি, তাকে আমি তাড়িয়ে দেব? আপনি তো জানেনই না নদী, আপনি যেদিন ওই পার্টিতে সবার সামনে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, সেদিন আমার বুকের ভেতরটা কতটা শান্তিতে ভরে গিয়েছিল। আমি কোনো ডিলের জন্য আপনাকে বিয়ে করিনি, আমি আপনাকে ভালোবেসে বিয়ে করেছি। নদীর চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, কিন্তু এই পানি কোনো দুঃখের নয়, এই পানি এক চরম প্রাপ্তির। নদীর এত বছরের একাকিত্ব, তানিমের দেওয়া অপমান, কর্পোরেট জীবনের ক্লান্তি, সব যেন আজ আয়ানের এই বুকে মাথা রেখে ধুয়ে মুছে যাচ্ছে। নদী মাথা তুলে আয়ানের চোখের দিকে তাকালো। নদীর ফর্সা মুখে লেপ্টে থাকা চোখের পানি আয়ান নিজের হাত দিয়ে খুব যত্ন করে মুছে নিল। কিন্তু আমার তো খুব ভয় করে আয়ান। আমার চারপাশের সবাই তো আমাকে শুধু ধোঁকা দিয়েছে। তানিম আমাকে আমার টাকার জন্য ব্যবহার করেছে। আমার নিজের চাচা আমার প্রজেক্ট আর কোম্পানি কেড়ে নিতে চেয়েছে। আমি যদি আবার ঠকি, তুমিও যদি একদিন আমাকে একা ফেলে চলে যাও। আমি তানিম নই নদী, আর আমি কবির সাহেবও নই। আমি আয়ান, আপনার স্বামী। আমি আপনাকে কথা দিচ্ছি, এই আয়ান সারা জীবন আপনার ওই নিখুঁত ফর্সা হাতটা এভাবেই শক্ত করে ধরে রাখবে। যত বড় ঝড়ই আসুক না কেন, আমি আপনাকে আমার ছায়া থেকে এক চুলও সরতে দেব না। বিশ্বাস হয় আমার উপর? হয়। পৃথিবীর সবচেয়ে বেশি বিশ্বাস আমার তোমার উপরেই হয় আয়ান। তুমি পাশে থাকলে আমার আর কোম্পানির সিইও হতে ইচ্ছে করে না। আমি শুধু তোমার এই বুকের ওপর মাথা রেখে সারা জীবন পার করে দিতে ইচ্ছে করে। আয়ান নদীর ফর্সা কপালে খুব দীর্ঘ আর গভীর একটা চুমু খেলো। নদীর চোখ দুটো শান্তিতে বন্ধ হয়ে গেল। চারপাশের কাশফুলগুলো যেন এই দুজনের ভালোবাসার নীরব সাক্ষী হয়ে দুলছে। পরন্ত বিকেলের সূর্যটা আস্তে আস্তে লাল হয়ে পশ্চিম আকাশে ডুবতে শুরু করেছে। আকাশের ওই লাল আভার সাথে নদীর লাল সাদা শাড়িটা মিলেমিশে এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে। চলুন নদী, এবার ফেরা যাক, সন্ধ্যা হয়ে আসছে। আম্মু আবার চিন্তা করবেন। আমার ফিরতে ইচ্ছে করছে না আয়ান। আমার ইচ্ছে করছে তোমার হাত ধরে এই কাশফুলের মাঠে সারা জীবন এইভাবেই হেঁটে বেড়াই। এই পরিবেশটা এত শান্ত, এত সুন্দর। আমরা আবার আসব। যতবার আপনার মন খারাপ হবে, যতবার আপনি একা অনুভব করবেন, ততবার আমি আপনাকে এখানে নিয়ে আসব। কিন্তু এখন তো আমাদের
ওই বাস্তব দুনিয়াটায় ফিরে যেতেই হবে। কবির সাহেবের তো শাস্তি নিশ্চিত, কিন্তু কোম্পানির আরও অনেক কাজ এখনো বাকি। আমি জানি আয়ান, কিন্তু আজ আর কোনো কাজের কথা নয়। আজ আমি শুধু তোমার বউ হয়ে থাকতে চাই। ওই অহংকারী রাগী নদী আজ এই কাশফুলের মাঠেই মরে গেছে। এখন থেকে তোমার সাথে যে নদী থাকবে সে শুধু তোমাকে ভালোবাসবে। আয়ান নদীর দিকে তাকিয়ে একটা স্নিগ্ধ হাসি হাসলো। আয়ান নদীর হাতটা আবার শক্ত করে ধরলো। দুজনে আস্তে আস্তে গাড়ির দিকে হেঁটে যেতে লাগলো। নদীর মনে হচ্ছে সে যেন আজ নতুন করে জন্ম নিয়েছে। তার ভেতরের সব শূন্যতা, সব জেলাসি, সব ভয় আজ পুরোপুরি শেষ হয়ে গেছে। গাড়িতে উঠে বসার পর আয়ান গাড়ি স্টার্ট দিল। নদী সিটে মাথা এলিয়ে দিয়ে আয়ানের দিকে তাকিয়ে রইল। আয়ান, বলুন। তুমি কাল সকালে নোভার সাথে যেভাবে হাসছিলে ওইভাবে কিন্তু আর কারোর সাথে হাসবে না। আমার কিন্তু খুব জেলাসি হয়। আমি কিন্তু তোমার ওই জুনিয়রকে একদম সহ্য করতে পারি না। নদীর এই মিষ্টি জেলাসি দেখে আয়ান জোরে হেসে উঠল। আপনি তো দেখছি এখনো ওই নোভার কথা ভুলতে পারেননি। আমি তো শুধু আপনার জন্যই হাসি নদী, আর কারো জন্য আমার এই হাসির বরাদ্দ নেই। আমার এই হাসিটা বরাদ্দ নেই। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার স্বামীর দিকে চোখ তুলে তাকানোর সাহস এই পৃথিবীতে আর কারো নেই। থাকা উচিতও না, কারণ আয়ান শুধু নদীর আর নদী শুধু আয়ানের। আয়ান এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতে নদীর হাতটা নিজের কোলের উপর টেনে নিল। নদীর নিখুঁত ফর্সা হাতটা আয়ানের হাতের মুঠোয় এক অদ্ভুত নির্ভরতায় বন্দী হয়ে রইল। গাড়ি শহরের দিকে এগিয়ে যাচ্ছে। নদীর বুকের ভেতর এখন আর কোনো অস্থিরতা নেই, আছে শুধু এক বিশাল শান্তি আর আয়ানকে সারা জীবন নিজের করে পাওয়ার তীব্র এক অনুভূতি। সকালের স্নিগ্ধ আলো নদীর ফর্সা মুখের ওপর এসে পড়েছে। কালকের কাশফুলের মাঠের সেই মায়াবী বিকেলের পর থেকে নদীর ভেতরে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে। নদীর চোখ খুলতেই সে দেখলো আয়ান আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শার্টের হাতা ফোল্ড করছে। কালকের কাশফুলের মাঠের সেই মায়াবী বিকেলের পর থেকে নদীর ভেতরে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে। নদীর চোখ খুলতেই সে দেখলো আয়ান আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শার্টের হাতা ফোল্ড করছে। নদীর মুখের ফর্সা উজ্জ্বল ত্বকের সাথে তার ফর্সা হাত একদম নিখুঁতভাবে মিলে আছে, কোথাও কোনো কালচে দাগ নেই। নদী বিছানা থেকে উঠে খুব ধীর পায়ে আয়ানের পেছনে গিয়ে দাঁড়ালো। নদীর ঠোঁটে একটা স্নিগ্ধ হাসি। নদী নিজের ফর্সা নিখুঁত হাত দিয়ে আয়ানের শার্টের কলারটা ঠিক করে দিল। আয়ান আয়নার ভেতরে দিয়ে নদীর চোখে চোখ রাখলো। এত সকালে উঠে গেছো কেন? তোমার তো আজ ক্লাস নেই। ক্লাস নেই, কিন্তু জিসানের সাথে একটু দেখা করতে হবে। ওর কাছে একটা ইম্পর্ট্যান্ট প্রজেক্টের ফাইল আছে। আপনি এত সকালে উঠলেন কেন? আর একটু ঘুমাতে পারতেন। আমার আর ঘুম আসছে না আয়ান। কালকের পর থেকে আমার মনে হচ্ছে আমি যেন নতুন একটা জীবন পেয়েছি। আমার বুকের ভেতরে এত শান্তি আমি আগে কখনো অনুভব করিনি। মনে হচ্ছে যেন আমি একটা স্বপ্নের ভেতর দিয়ে হাঁটছি। স্বপ্ন নয় নদী, এটাই বাস্তব। আপনি নিজের জেদ আর বয়সের অহংকার দিয়ে এতদিন যে দেয়ালটা তুলে রেখেছিলেন, সেই দেয়ালটা ভেঙে গেছে বলেই আপনার এত শান্তি লাগছে। আমি জানি আয়ান, তুমি আমার সব অহংকার ভেঙে দিয়েছো। আমি আজ নিজের হাতে তোমার আর আম্মুর জন্য নাস্তা বানাবো। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি নিচে যাচ্ছি। নদীর কথা শুনে আয়ান অবাক হয়ে ঘুরে দাঁড়ালো। যে নদী দুদিন আগেও রান্নাঘরে ঢোকা তো দূরের কথা, এই বাড়ির খাবার খেতেও রাজি ছিল না, সে আজ নিজের হাতে নাস্তা বানাতে চাইছে। আয়ানের চোখে একটা মুগ্ধতার হাসি ফুটে উঠল। আয়ান নদীর কপালে আলতো করে একটা চুমু দিয়ে বলল, ঠিক আছে, কিন্তু সাবধানে, আগুনে যেন হাত না লাগে। আপনার ওই নিখুঁত ফর্সা হাতে কোনো দাগ পড়লে আমার কিন্তু খুব কষ্ট হবে। আর হ্যাঁ, আমার ল্যাপটপটা অন করা আছে। আপনার কোম্পানির কিছু মেইল চেক করার ছিল না? করে নিয়েন। আমি জিসানের কাছ থেকে ফাইলটা নিয়েই চলে আসব। তুমি তাড়াতাড়ি ফিরবে, কিন্তু তোমাকে ছাড়া আমার একদম ভালো লাগে না আয়ান। আয়ান হেসে মাথা নেড়ে রুম থেকে বেরিয়ে গেল। নদীও ফ্রেশ হয়ে নিচে রান্নাঘরে গেল। রান্নাঘরে নাহিদা আর কাজের মেয়ে রহিমা আগে থেকেই ছিল। নদীকে রান্নাঘরে ঢুকতে দেখে নাহিদা অবাক হয়ে গেলেন। বৌমা, তুমি এত সকালে রান্নাঘরে কি করছো? কিছু লাগবে তোমার? না আম্মু, আমি আজ আপনাদের জন্য নাস্তা বানাতে এসেছি। আপনি গিয়ে বসার ঘরে বসুন, আমি রুটি আর ভাজি বানিয়ে নিয়ে আসছি। তুমি রুটি বানাবে? তোমার তো এসব অভ্যাস নেই মা।
তোমার ফর্সা নরম হাত পুড়ে যাবে। কিচ্ছু হবে না আম্মু। আয়ান কাল আমাকে অনেক কিছু শিখিয়েছে। সম্পর্কের সম্মান কিভাবে রাখতে হয় সেটা আয়ানের থেকে শিখেছি। আপনি যান, আমি সব ম্যানেজ করে নেব। নদীর মুখে এত মিষ্টি আর বিনয়ী কথা শুনে নাহিদার চোখ পানিতে ভিজে গেল। যে মেয়েটা এত অহংকারী ছিল, আয়ানের ভালোবাসায় সে কতটা বদলে গেছে। নাহিদা নদীর মাথায় হাত বুলিয়ে দোয়া করে বসার ঘরে চলে গেলেন। নদী খুব যত্ন করে নাস্তা বানালো। এরপর সবাই মিলে ডাইনিং টেবিলে বসে হাসি মুখে নাস্তা করলো। নদীর মনে হচ্ছে সে যেন পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে। নাস্তা শেষে নদী রুমে গিয়ে আয়ানের ল্যাপটপের সামনে বসলো। নদীর নিজের ল্যাপটপটা কোম্পানির সার্ভার ইস্যুতে লক হয়ে আছে, তাই সে আয়ানের ল্যাপটপটা থেকে নিজের মেইলগুলো চেক করার কথা ভেবেছিল। নদী ল্যাপটপের স্ক্রিনটা অন করতেই দেখলো আয়ানের জিমেল অ্যাকাউন্ট ওপেন করা আছে। নদী নিজের অ্যাকাউন্ট লগ ইন করতে যাবে এমন সময় হঠাৎ করে জিশানের একটা মেইল নোটিফিকেশন স্ক্রিনে পপ আপ হলো। দোস্ত, তামিমকে আমি সব এভিডেন্স থেকে ব্লক করে দিয়েছি। ওই বোকা ছেলেটার ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে তুই ইচ্ছা করে ওর মাথায় কোম্পানির লসের ভুয়া খবর ঢুকিয়েছিলি, যাতে ও বিয়ের দিন নদীর আম্মুকে সবার সামনে অপমান করে। তুই ঠিকই বলছিলি, নদীর ইগোতে আঘাত লাগলেই নদী জেদের বসে তোকে বিয়ে করে ফেলবে। তোর 6 বছরের অপেক্ষা আর ডিভোর্স সাইকোলজি পারফেক্টলি কাজ করছে। কংগ্রাচুলেশন ব্রো। মেইলটা পড়ে নদীর বুকের ভেতরটা যেন ধক করে উঠল। নদীর সারা শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। নদীর ফর্সা নিখুঁত হাতগুলো ল্যাপটপের কিবোর্ডের ওপর জমে গেল। নদীর নিঃশ্বাস আটকে আছে। নদী কাঁপা কাঁপা হাতে ওই মেইল থ্রেডটা ওপেন করলো। সেখানে জিশান আর আয়ানের গত 1 মাসের সমস্ত কনভারসেশন নদী পড়তে শুরু করলো। আর তার চোখের সামনে যেন পুরো পৃথিবীটা ঘুরতে লাগলো। আয়ান লিখেছে, নদী কখনোই একটা ছোট ছেলেকে পাত্তা দেবে না। ওকে পেতে হলে ওর ইগোকে ব্যবহার করতে হবে। তানিম এমনিতেই লোভী, ওকে একটু উস্কে দিলেই ও বিয়ের আসরে সিন ক্রিয়েট করবে। আর ঠিক তখনই আমি নদীর সম্মান বাঁচানোর ঢাল হয়ে সামনে গিয়ে দাঁড়াবো। নদীর জেদি ওকে আমার কাছে টেনে আনবে। না, এটা হতে পারে না। আয়ান আমার সাথে এত বড় প্রতারণা করতে পারে না। নদীর চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। নদীর মনে পড়ে গেল সেই পার্টির রাতের কথা, তানিমের সেই অপমান, আম্মুর চোখের পানি, নদীর জেদ, আয়ানের শান্ত গলায় কবুল বলা, সবকিছু একটা নিখুঁত নাটক ছিল। আয়ান নদীর ইগো, নদীর জেদ, নদীর অসহায়ত্ব নিয়ে খেলা করেছে। নদীর বুক ফেটে কান্না আসতে চাইলো, কিন্তু অপমানে আর কষ্টে নদীর গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। নদী ল্যাপটপটা বন্ধ করে পাথরের মতো বসে রইল। তার মনে হচ্ছে কেউ যেন তার কলিজাটা টেনে ছিঁড়ে ফেলছে। যে মানুষটাকে সে কাল কাশফুলের মাঠে নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছিল, যার বুকে মাথা রেখে সে পৃথিবীর সব শান্তি খুঁজে পেয়েছিল, সেই আয়ান আসলে একটা ভয়ঙ্কর মাস্টার মাইন্ড। দুপুর গড়িয়ে বিকেল হলো। নদী রুমের দরজা বন্ধ করে অন্ধকার ঘরে মেঝের ওপর বসে আছে। নদীর ফর্সা মুখটা কান্নায় ফুলে লাল হয়ে গেছে। হঠাৎ রুমের দরজায় নক হলো। নদী, দরজা খুলুন, আমি চলে এসেছি। নদী। নদী কোনো কথা না বলে কাঁপতে কাঁপতে উঠে গিয়ে দরজাটা খুলে গেল। আয়ান হাসি মুখে রুমে ঢুকে নদীর ফুলে যাওয়া চোখের দিকে তাকিয়ে চমকে গেল। নদী, কি হয়েছে আপনার? আপনি কাঁদছিলেন। কেউ কিছু বলেছে আপনাকে? আম্মু কিছু বলেছে? তুমি আমাকে ছোবে না আয়ান, একদম আমার গায়ে হাত দেবে না। আয়ান নদীকে ধরতে গেলে নদী ছিটকে দূরে সরে গেল। নদীর গলার স্বর এতটাই শীতল আর ভয়ঙ্কর যে আয়ান থমকে গেল। আয়ানের বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল। কি বলছেন এসব নদী? কি হয়েছে আমাকে খুলে বলুন, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি আমার অনেক কিছুই বোঝো আয়ান। তুমি তো মানুষের মাইন্ড রিড করতে পারো, তুমি তো মানুষের ইগো নিয়ে খেলতে পারো। তাহলে এখন বুঝতে পারছো না কেন যে আমার কি হয়েছে? নদী প্লিজ, পাজেল করবেন না। আমি সত্যি কিছু জানি না। সত্যি জানো না? তাহলে জিসানকে মেলগুলো কে করেছিল? তানিমের মাথায় ভুয়া খবর কে ঢুকিয়েছিল? আমার আম্মুকে সবার সামনে অপমান করার জন্য ওই পরিবেশটা কে তৈরি করেছিল আয়ান? কে? নদীর মুখ থেকে কথাগুলো শুনে আয়ানের পায়ের তলার মাটি যেন সরে গেল। আয়ানের ফর্সা মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। আয়ান বুঝতে পারলো নদী সব জেনে গেছে। আয়ান ল্যাপটপের দিকে তাকালো।
আয়ানের চোখের ওই শান্ত দৃষ্টি এখন তীব্র অপরাধ বোধে ভরে গেছে। নদী, আপনি আমার ল্যাপটপ চেক করেছেন? আমি আপনাকে সব এক্সপ্লেইন করতে পারি। আপনি যা ভাবছেন ব্যাপারটা ঠিক তেমন নয়। এক্সপ্লেইন করবে? কি এক্সপ্লেইন করবে তুমি? তুমি বলবে যে তুমি আমাকে ভালোবাসো বলে এই নাটকটা করেছো। তুমি ভালোবাসার নামে আমাকে একটা খাঁচায় বন্দি করেছো আয়ান। তুমি আমার ইগো, আমার জেদকে হাতিয়ার বানিয়ে আমার জীবনের সবচেয়ে বড় ডিসিশনটা আমার থেকে কেড়ে নিয়েছো। না নদী, আমি আপনার থেকে কিছু কেড়ে নেইনি। আমি আপনাকে বাঁচাতে চেয়েছিলাম। তানিম একটা লোভী আর চরিত্রহীন ছেলে ছিল। ও বিয়ের পর আপনার কোম্পানি আর আপনার জীবন দুটোই শেষ করে দিত। আমি আপনাকে ওর হাত থেকে বাঁচাতে বাধ্য হয়ে এই প্ল্যানটা করেছিলাম। আমাকে বাঁচানোর তুমি কে আয়ান? তুমি কে? তুমি কি আমার গড? তুমি কি আমার ভাগ্য বিধাতা যে তুমি ঠিক করে দেবে আমার কার সাথে বিয়ে হবে আর কার সাথে হবে না? তানিম খারাপ ছিল, আমি ওকে ছেড়ে দিতাম, কিন্তু তুমি যা করেছো সেটা তানিমের চেয়েও ভয়ঙ্কর। তানিম আমার টাকার লোভ করেছিল আর তুমি আমার মন, আমার সম্মান, আমার ইগো সবকিছু নিয়ে ছিনিমিনি খেলেছো। নদী রাগে আর কষ্টে কাঁপতে কাঁপতে আয়ানের কলার শক্ত করে চেপে ধরল। নদীর চোখের পানিতে আয়ানের শার্ট ভিজে যাচ্ছে। আয়ান নদীর হাতটা ধরতে চাইল, কিন্তু নদী হ্যাঁচকা টানে আয়ানের হাত সরিয়ে দিল। তুমি আমার আম্মুর চোখের পানি নিয়ে খেলেছো আয়ান। তুমি জানো ওই দিন তানিমের কথায় আমার আম্মু কতটা কষ্ট পেয়েছিল? তুমি জানো আমি কতটা অপমানিত হয়েছিলাম? আর তুমি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিলে আর ভাবছিলে এই তো নদী এবার আমার জালে ধরা দেবে। তুমি এত নীচ, সেটা এত সেলফিশ হতে পারলে কি করে আয়ান? কারণ আমি আপনাকে ভালোবাসতাম নদী। গত 6টা বছর ধরে আমি আপনাকে পাগলের মতো ভালোবাসতাম। আয়ানের এই গগন বিদারী চিৎকারে পুরো রুমটা যেন কেঁপে উঠল। নদীর হাত আয়ানের কলার থেকে খসে পড়ল। নদী স্তব্ধ হয়ে আয়ানের দিকে তাকিয়ে রইল। আয়ানের চোখ দুটো টকটকে লাল হয়ে গেছে। আয়ানের শান্ত আর গম্ভীর রূপের আড়ালে লুকিয়ে থাকা সেই ভয়ঙ্কর প্রেমিক রূপটা আজ প্রথমবার নদীর সামনে বেরিয়ে আসলো। আপনি আমাকে সেলফিশ বলছেন? হ্যাঁ, আমি সেলফিশ। আমি 6টা বছর ধরে আপনাকে দূর থেকে শুধু এক পলক দেখার জন্য আপনার অফিসের নিচে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতাম। আপনার আম্মু যখন আমার আম্মুকে অপমান করে কথা বলতো, আমি তখন মাথা নিচু করে সব সহ্য করতাম শুধু আপনার জন্য। আমি জানতাম আপনি একটা অহংকারী মেয়ে। আপনার বয়সের অহংকার, আপনার কর্পোরেট ইগো, এগুলোর জন্য আপনি আমার মতো একটা 23 বছরের সাধারণ ছেলেকে কখনোই ফিরেও তাকাতেন না। আমি যদি সোজা পথে গিয়ে আপনাকে প্রপোজ করতাম, আপনি আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতেন নদী। তার মানে এই নয় যে তুমি আমাকে প্রতারণা করে বিয়ে করবে। ভালোবাসা তো সম্মানের জায়গা আয়ান, তুমি আমাকে সম্মান করতে পারোনি। সম্মান? তানিম আপনাকে কতটা সম্মান করতো নদী? ও তো আপনাকে শুধু একটা টাকার মেশিন মনে করত। আমি যখন দেখলাম তানিম আপনাকে বিয়ে করে আপনার সব কিছু কেড়ে নেওয়ার প্ল্যান করছে, তখন আমার মাথায় রক্ত উঠে গিয়েছিল। আমি পারতাম তানিমকে খুন করে ফেলতে, কিন্তু তাতে তো আপনি আমাকেই ভুল বুঝতেন। তাই আমি আপনার জেদকে কাজে লাগিয়েছি। আমি চেয়েছিলাম আপনি নিজেই এসে আমাকে বিয়ে করুন। হ্যাঁ, আমি সাইকোলজি নিয়ে খেলেছি, কিন্তু সেটা শুধু আপনাকে পাওয়ার জন্য, আপনাকে তানিমের ওই নোংরা হাত থেকে বাঁচানোর জন্য। তুমি একটা সাইকো আয়ান। তুমি ভালোবাসার নামে একটা জঘন্য অপরাধ করেছো। তুমি আমাকে বাধ্য করেছো তোমাকে ভালোবাসতে। কাল কাশফুলের মাঠে আমি যখন নিজের সব ইগো ভুলে তোমার মাথা বুকে রেখেছিলাম, তুমি তখন মনে মনে হাসছিলে, তাই না? তুমি ভাবছিলে তোমার মিশন সাকসেসফুল। তোমার ওই নীরব যত্ন, তোমার ওই ঠান্ডা মেজাজ সব কিছু একটা প্ল্যান করা স্ক্রিপ্ট ছিল। আমি একটা বোকা পুতুলের মতো তোমার স্ক্রিপ্ট অনুযায়ী নেচেছি। নদী প্লিজ এমন কথা বলবেন না। কাল কাশফুলের মাঠে কাটানো ওই সময়টা আমার জীবনের সবচেয়ে পবিত্র সময় ছিল। আমি যা করেছি সব শুধু আপনাকে আমার স্ত্রী হিসেবে পাওয়ার জন্য করেছি। বিয়ের পর আমি আপনাকে যে যত্ন করেছি, যে সম্মান দিয়েছি, তার মধ্যে বিন্দুমাত্র কোনো খাত ছিল না। আমি আপনাকে সত্যি নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসি নদী। আয়ান নদীর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে নদীর সামনে হাঁটু গেড়ে বসে পড়ল।
আয়ানের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। যে আয়ানকে কেউ কোনোদিন মাথা নিচু করতে দেখেনি, সেই আয়ান আজ নদীর সামনে অপরাধীর মতো কাঁদছে। কিন্তু নদীর বুকের ভেতর এতটাই আগুন চলছে যে আয়ানের এই চোখের পানি নদীর মন গলাতে পারল না। তুমি আমার হাত ছাড়ো আয়ান। যে হাত দিয়ে তুমি আমার জীবন নিয়ে দাবা খেলেছো, সেই হাতে তুমি আমাকে আর কোনোদিন ছোবে না। নদী, আমাকে একটা সুযোগ দিন। আমি আমার জীবনের সব কিছু দিয়ে আপনার এই কষ্ট ভুলিয়ে দেব। আমি আপনার কোম্পানির সব ক্রাইসিস সলভ করে দিয়েছি। কবির সাহেবের মতো শয়তানকে আমি সরিয়ে দিয়েছি। আমি তো আপনার ভালোই চেয়েছি নদী। তুমি আমার কোম্পানির ক্রাইসিস সলভ করেছো কারণ তুমি আমাকে ইমপ্রেস করতে চেয়েছো। তুমি প্রমাণ করতে চেয়েছো যে তুমি আমার থেকে বেশি পরিণত, বেশি বুদ্ধিমান। তোমার সব কিছুর পেছনেই একটা মোটিভ ছিল। আমি আর তোমার কোনো কথাই বিশ্বাস করি না আয়ান। তুমি আমার বিশ্বাস ভেঙে টুকরো টুকরো করে দিয়েছো। নদী আয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আয়ান মেঝের উপর বসে ফ্যাল করে নদীর দিকে তাকিয়ে রইল। নদীর চোখ দিয়ে আগুন আর পানি একসাথে ঝরছে। তুমি ভেবেছিলে তোমার এই মাস্টার প্ল্যান আমি কোনোদিন ধরতে পারবো না? তুমি ভেবেছিলে আমি সারা জীবন তোমার এই মিথ্যে ভালোবাসার খাঁচায় বন্দি থাকবো? আমি একটা কথা তোমাকে পরিষ্কার করে বলে দিচ্ছি আয়ান, নদীকে ধোকা দিয়ে আজ পর্যন্ত কেউ পার পায়নি, আর তুমিও পাবে না। আপনি কি করবেন নদী? আপনি কি আমাকে ডিভোর্স দেবেন? ডিভোর্স তো খুব ছোট একটা শব্দ আয়ান। তুমি আমার ইগো নিয়ে খেলেছো। এইবার দেখো তোমার এই অহংকার আমি কিভাবে ভাঙি। আমি এই বাড়িতে থাকবো, তোমার চোখের সামনেই থাকবো, কিন্তু তুমি আমাকে আর কোনো দিন ছুতে পারবে না। তুমি সারা জীবন আমার ভালোবাসার জন্য ছটফট করবে, কিন্তু আমি তোমাকে তিল তিল করে পুড়িয়ে মারবো। তুমি 6 বছর আমাকে দূর থেকে ভালোবেসেছো, তো এবার সারা জীবন খুব কাছ থেকে আমার ঘৃণার আগুনে জ্বলবে। নদীর এই ভয়ঙ্কর কথাগুলো শুনে আয়ানের বুকের ভেতরটা যেন বরফের মতো জমে গেল। আয়ান বুঝতে পারল সে নদীর ইগোকে ব্যবহার করে নদীকে বিয়ে তো করতে পেরেছে, কিন্তু নদীর বিশ্বাস আর মনটাকে চিরকালের জন্যে হারিয়ে ফেলেছে। নদী আর এক মুহূর্ত আয়ানের দিকে না তাকিয়ে গটগট করে রুম থেকে বেরিয়ে গেল। আয়ান অন্ধকার ঘরে একা হাঁটু গেড়ে বসে রইল। আয়ানের চোখের পানি ফ্লোরে গড়িয়ে পড়ছে। আয়ান মনে মনে বলতে লাগলো, আপনি যতই জেদ করুন নদী, আমি আপনাকে আমার জীবন থেকে কোথাও যেতে দেব না। আপনি আমাকে ঘৃণা করতে পারেন, কিন্তু আমি আপনার এই নীরব ভালোবাসা দিয়ে আপনার এই ঘৃণার আগুন একদিন ঠিকই নিভিয়ে দেব। আমি প্রমাণ করে দেব যে আমার ভালোবাসা কোনো মিথ্যে নাটক ছিল না। বাইরে তখন গোধূলির আলো নিভে গিয়ে চারপাশ অন্ধকারে ঢেকে যাচ্ছে। নদীর আর আয়ানের মাঝে ভালোবাসার যে ফুলটা ফুটতে শুরু করেছিল, সেটা আজ একটা বিশাল ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। নদীর জেদ আর আয়ানের নীরব ভালোবাসার এই ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক যুদ্ধ এবার কোন দিকে মোড় নেবে? আয়ান কি পারবে নদীর এই জমে যাওয়া অভিমান আর ঘৃণার দেওয়াল ভাঙতে, নাকি নদীর এই তীব্র অপমানের জ্বালা দুজনের জীবনকেই ছাই করে দেবে? দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেছে। এই 1 সপ্তাহে আয়ান আর নদীর মাঝে একটি অদৃশ্য বরফের দেওয়াল তৈরি হয়ে আছে। নদী আয়ানের সাথে একটা কথাও বলে না। আয়ান নদীর সামনে এলেই নদী মুখ ঘুরিয়ে নেয়, নয়তো রুম থেকে বেরিয়ে যায়। নদীর ফর্সা মায়াবী মুখটা সারাক্ষণ রাগে আর অভিমানে থমথম করে থাকে। আয়ান নীরবে সব সহ্য করে। নদীকে খাবার এগিয়ে দেওয়া থেকে শুরু করে নদীর ল্যাপটপ চার্জে বসানো, সব আয়ান আগের মতোই করে। কিন্তু নদীর চোখের দিকে তাকানোর সাহস আয়ানের আর হয় না। আজ শুক্রবার সকাল। নদী আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। নদীর পরনে একটা হালকা নীল রঙের শাড়ি। আয়ান খুব ধীর পায়ে রুমে ঢুকলো। আয়ানের হাতে 1 কাপ ধোয়া ওঠা কফি। নদী, আপনার কফি। আমি তোমাকে কতবার বলেছি আমার পার্সোনাল স্পেসে তুমি আসবে না? তুমি কি কথা কানে শোনো না আয়ান? আমি শুধু কফিটা দিতে এসেছিলাম। আপনার তো সকালে কফি ছাড়া চলে না। আমার কি ছাড়া চলে আর কি ছাড়া চলে না সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি তো আমার জীবনটাকে একটা দাবার বোর্ড বানিয়ে দিয়েছো। এখন আবার ভালো সাজার নাটক করছো কেন? নদী রাগে আয়ানের হাত থেকে কফির কাপটা ছুঁড়ে ফ্লোরে ফেলে দিল। ঝনঝন করে কাপটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। গরম কফি ছিটকে আয়ানের ফর্সা হাতের ওপর পড়ল। আয়ানের হাতটা হালকা লাল হয়ে গেল, কিন্তু আয়ান টু শব্দটিও করল না। আয়ান খুব শান্ত চোখে নদীর দিকে তাকালো। কফিটা তো খুব গরম ছিল নদী, আপনার পায়ে লাগলে তো পুড়ে যেত। একটু সাবধানে
রাগ দেখালে কি হয়? তুমি আমাকে জ্ঞান দেবে না আয়ান। তুমি একটা ম্যাকি দরদ, তোমার এই ম্যাকি দরদ আমার আর সহ্য হচ্ছে না। তুমি আমার জীবন থেকে দূর হয়ে যাও। আমি তোমার ওই শান্ত গম্ভীর মুখটা আর এক সেকেন্ডও দেখতে চাই না। আয়ান কোনো কথা না বলে ফ্লোর থেকে ভাঙা কাপের টুকরোগুলো হাতে করে তুলতে লাগলো। একটা কাঁচের টুকরো আয়ানের আঙ্গুলে গভীরভাবে বিঁধে গেল। আয়ানের আঙ্গুল থেকে টপ টপ করে রক্ত ফ্লোরে পড়তে লাগলো। নদী আর চোখে আয়ানের রক্তের দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য শিউরে উঠল। নদীর বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল, কিন্তু নদীর ভেতরের ওই জেদ আর ইগো তাকে শান্ত থাকতে দিল না। নদী বুক ঘুরিয়ে গটগট করে রুম থেকে বেরিয়ে গেল। আয়ান ভাঙা কাঁচগুলো ডাস্টবিনে ফেলে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। আয়ানের চোখের কোণে আজ আর কোনো জেদ নেই, আছে এক বুক চাপা কষ্ট। আয়ানের বড় বোন সাদিয়া ব্যালকনিতে এসে আয়ানের পাশে দাঁড়ালো। কি হয়েছে আয়ান, তোর আঙুল থেকে রক্ত পড়ছে কেন? নদী কি আবার রেগে গিয়েছিল? আপু, আমি মনে হয় খুব বড় একটা ভুল করে ফেলেছি। আমি নদীকে এতটাই ভালোবাসতাম যে ওকে পাওয়ার জন্য আমি ওর ইগো নিয়ে খেলেছি। আমি ভেবেছিলাম বিয়ের পর আমার ভালোবাসা দিয়ে ওর সব জেদ আমি গলিয়ে দেব, কিন্তু আমি বুঝতে পারিনি যে ভালোবাসা কখনো ছলের উপর ভিত্তি করে গড়ে উঠতে পারে না। তুই তোর ভালোই চেয়েছিলি আয়ান। তানিমের মতো ছেলের হাত থেকে বাঁচানোর জন্য তুই ওই প্ল্যানটা করেছিলি। নদী এখন রেগে আছে, কিন্তু একদিন ঠিকই তোর ভালোবাসা বুঝবে। না আপু, নদী আমাকে কোনোদিন ক্ষমা করবে না। ওর ওই চোখের ঘৃণা আমি আর সহ্য করতে পারছি না। আমি প্রতিদিন ওর চোখের সামনে একটা অপরাধীর মতো দাঁড়িয়ে থাকি। আমি চেয়েছিলাম নদীর ছায়া হয়ে থাকতে, কিন্তু আমি তো ওর জীবনের সবচেয়ে বড় কাঁটা হয়ে গেছি। তাহলে তুই কি করবি আয়ান? তুই কি হাল ছেড়ে দিবি? তুই না বলতিস তুই খুব জেদি? একবার যাকে ধরিস তাকে ছাড়িস না। ভালোবাসা আর জেদ এক জিনিস নয় আপু। জেদ করে একটা মানুষকে খাঁচায় বন্দি করে রাখা যায়, কিন্তু তার মন পাওয়া যায় না। আমি নদীকে মুক্ত করে দেব। আমি চাই না আমার ভালোবাসা নদীর জন্য কোনো শাস্তি হয়ে দাঁড়াক। আয়ানের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ল। সাদিয়া অবাক হয়ে আয়ানের দিকে তাকিয়ে রইল। যে আয়ান নিজের অধিকার নিয়ে এতটা কঠোর ছিল, সেই আয়ান আজ ভালোবাসার কাছে এতটা অসহায় হয়ে পড়েছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। বসার ঘরে নাহিদা, রফিক সাহেব আর সাদিয়া বসে চা খাচ্ছে। এমন সময় নদীর আব্বু জাভেদ সাহেব আর আম্মু শারমিন এসে হাজির হলেন। নাহিদা অবাক হয়ে উঠে দাঁড়ালেন। আরে জাবেদ ভাই, শারমিন, তোমরা হঠাৎ করে কোনো খবর না দিয়েই চলে আসলে যে? খবর দেওয়ার তো সুযোগই পেলাম না নাহিদা। নদী সকালে ফোন করে আমাকে আর শারমিনকে আজ সন্ধ্যায় তোমাদের এখানে আসতে বলেছে। ওর গলাটা খুব ভারী মনে হলো। সব ঠিক আছে তো? আয়ান কোথায়? আমার মেয়েটা কেমন আছে? ও কি এই বাড়ির পরিবেশের সাথে মানিয়ে নিতে পারছে? এমন সময় নদীর সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলো। নদীর পরনে এখনো সেই নীল শাড়িটাই। নদীর ফর্সা মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে আছে। জাভেদ সাহেব আর শারমিনকে দেখে নদী ছুটে গিয়ে জাভেদ সাহেবকে জড়িয়ে ধরলো। আব্বু, তোমরা এসেছো? আমি তো তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। তুই আমাদের এত জরুরি তলব করছিস কেন মা? কোম্পানি তো এখন পুরোপুরি তোর হাতে। কবিরের ওই বিপদের পর তো আর কোনো টেনশন নেই। তাহলে তোর চোখে মুখে এত ক্লান্তি কেন? কোম্পানি ঠিক আছে আব্বু, কিন্তু আমার জীবনটা ঠিক নেই। আমি তোমাদের এইখানে একটা সত্যি কথা জানানোর জন্য ডেকেছি। ঠিক সেই মুহূর্তে আয়ান সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলো। আয়ানের পরনে একটা সাদা শার্ট আর কালো প্যান্ট। আয়ানের ডান হাতে একটা বাদামি রঙের ফাইল। আয়ানের চোখের দৃষ্টি আজ অদ্ভুত রকমের শান্ত। সেই শান্ত দৃষ্টির গভীরে লুকিয়ে আছে এক বিশাল শূন্যতা। আয়ান এসে জাভেদ আর শারমিনকে সালাম করলো। আসসালামু আলাইকুম আঙ্কেল, আন্টি। আপনারা ভালোই করেছেন এসেছেন। আপনাদের সামনেই আজ সব কিছু পরিষ্কার হয়ে যাওয়া ভালো। আয়ান, তোর হাতে ওটা কিসের ফাইল? তুই নদীর আব্বুর আম্মুকে কি বলতে চাস? আম্মু, তুমি একটু শান্ত হও। আমি যা বলছি আমাকে বলতে দাও। আয়ান নদীর দিকে ফিরল। নদীর চোখের দিকে তাকিয়ে আয়ান একটা দীর্ঘশ্বাস ফেলল। নদীর ফর্সা হাতের দিকে তাকিয়ে আয়ান বলল, নদী, আপনি আমাকে বলেছিলেন না আমি আপনার ইগো, আপনার সম্মান নিয়ে একটা জঘন্য খেলা খেলেছি। আমি
আপনার জীবন থেকে সব ডিসিশন নেওয়ার অধিকার কেড়ে নিয়েছি? হ্যাঁ বলেছিলাম, আর এটাই সত্যি। তুমি একটা প্রতারক আয়ান। তুমি আমার আম্মুর চোখের পানিকে হাতিয়ার বানিয়ে আমাকে ব্ল্যাকমেইল করেছো। আমি অস্বীকার করছি না নদী, আমি আপনার সাথে প্রতারণা করেছি। তানিমের ওই অপমানের প্লটটা আমি সাজিয়েছিলাম। আঙ্কেল আন্টি, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আমি নদীর অহংকার ভাঙার জন্য আপনাদের ইমোশনকে ব্যবহার করেছিলাম। আয়ানের মুখে এই সত্যিটা শুনে জাভেদ সাহেব আর শারমিন স্তব্ধ হয়ে গেলেন। নাহিদা আর রফিক সাহেব অবিশ্বাস্য চোখে আয়ানের দিকে তাকিয়ে রইলেন। তুই তুই এসব কি বলছিস আয়ান? তুই ইচ্ছে করে ওই দিন তানিমকে দিয়ে আমাকে অপমান করিয়েছিলি? তুই এতটা নিচে নামতে পারলি? আন্টি, আমার কোনো উপায় ছিল না। আমি নদীকে 6 বছর ধরে ভালোবাসতাম, কিন্তু নদী কখনো আমাকে খেয়ালই করেনি। আমি জানতাম তানিম নদীর কোম্পানি আর টাকা ধ্বংস করে দিত। আমি নদীকে বাঁচানোর জন্য আর নদীকে পাওয়ার জন্য এই রাস্তা বেছে নিয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি যে নদীর আত্মসম্মান আমার এই ভালোবাসার চেয়েও অনেক বেশি দামি। আয়ান হাতের ফাইলটা খুলে সেখান থেকে কয়েকটা কাগজ বের করলো। কাগজের নিচে একটা কলম রাখা। আয়ান খুব ধীর হাতে কলমটা দিয়ে কাগজের একটা নির্দিষ্ট জায়গায় সাইন করলো। পুরো বসার ঘরে শিপিন পতন নীরবতা। নদীর বুকের ভেতরটা হঠাৎ করেই খুব জোরে ধরফর করতে শুরু করলো। আয়ান কাগজটা নদীর দিকে এগিয়ে দিয়ে খুব শান্ত গলায় বলল, আমি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি নদী, আপনি মুক্ত। আয়ানের মুখে ডিভোর্স শব্দটা শুনে নদীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। নদীর ফর্সা মুখটা মুহূর্তের মধ্যে সাদা হয়ে গেল। নদীর মনে হলো তার পায়ের তলার মাটিটা কেউ প্রবল বেগে টেনে সরিয়ে দিচ্ছে। তুমি ডিভোর্স পেপারে সাইন করেছো? হ্যাঁ নদী, আপনি ঠিকই বলেছিলেন। আমি আপনাকে ভালোবাসার নামে একটা খাঁচায় বন্দি করে ফেলেছিলাম। আমি আপনার গড নই যে আপনার জীবন আমি কন্ট্রোল করব। আমি চেয়েছিলাম আপনার মুখে হাসি ফোটাতে, কিন্তু আমি শুধু আপনাকে কাঁদিয়েছি। আমার ছায়া আপনার জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আয়ান, তুই পাগল হয়েছিস? তুই ডিভোর্স দিবি মানে? বিয়েটা কি ছেলে খেলা? আম্মু, তুই চুপ কর। আমি নদীকে আর এক মুহূর্ত কষ্ট দিতে চাই না। আয়ান নদীর চোখের দিকে তাকিয়ে একটা বিষণ্ণ হাসি হাসলো। নদী, আমি কথা দিয়েছিলাম আপনার ওই ফর্সা হাতটা আমি সারা জীবন শক্ত করে ধরে রাখবো, কিন্তু সেই হাতটা ধরে রাখার যোগ্যতা আমি হারিয়ে ফেলেছি। আমি আপনাকে আপনার সম্মান, আপনার স্বাধীনতা সব ফিরিয়ে দিলাম। আপনার কোম্পানির শেয়ার, কবির সাহেবের জালিয়াতির সব লিগ্যাল পেপারস আমি আপনার মেইলে সেন্ড করে দিয়েছি। আপনাকে আর কোনো দিন আমার এই মুখটা দেখতে হবে না। আমি আজ রাতেই জিসানের মেসে উঠে যাচ্ছি। আপনি ভালো থাকবেন নদী। আয়ান কথাগুলো বলে পেপারটা নদীর হাতে ধরিয়ে দিয়ে দরজার দিকে পা বাড়ালো। নদীর হাতে ধরা ডিভোর্স পেপারটা যেন আগুনের মতো নদীর হাত পুড়িয়ে দিচ্ছে। নদীর সারা শরীর থরথর করে কাঁপছে। নদীর চোখের সামনে ভেসে উঠল কাল রাতের সেই কাশফুলের মাঠ, আয়ানের ওই চওড়া বুকে মাথা রাখার সেই মায়াবী অনুভূতি। যখন কারেন্ট ছিল না, আয়ান সারা রাত বসে নদীকে বাতাস করেছিল। তানিমের অপমানের হাত থেকে নদীকে বাঁচাতে আয়ান যখন ঢাল হয়ে দাঁড়িয়েছিল, নদীর বুকের ভেতরটা এত জোরে মোচড় দিয়ে উঠল যে নদীর মনে হলো সে আর নিঃশ্বাস নিতে পারছে না। ও আমাকে ছেড়ে চলে যাচ্ছে? এত সহজে ও হার মেনে নিল? ও তো বলেছিল আমাকে কোনোদিন ছাড়বে না। ওর 6 বছরের ভালোবাসা কি শুধু একটা সাইন করে শেষ হয়ে যেতে পারে? আমি তো ওকে ঘৃণা করতে চেয়েছিলাম, তাহলে এখন ওকে চলে যেতে দেখে আমার কলেজাটা এভাবে ছিঁড়ে যাচ্ছে কেন? আমার বয়স, আমার কর্পোরেট ইগো, এগুলো দিয়ে আমি কি করব আয়ানকে ছাড়া? আয়ান ছাড়া তো আমার পুরো দুনিয়াটাই শূন্য। আয়ান গেটের হাতলটা ধরেছে। ঠিক সেই মুহূর্তে নদীর গলা ছিঁড়ে একটা গগন বিদারী চিৎকার বেরিয়ে আসলো। আয়ান দাঁড়াও! আয়ান থমকে দাঁড়ালো, কিন্তু পেছনে ঘুরল না। নদী হাতের ডিভোর্স পেপারগুলোর দিকে তাকালো। তার ইগো, তার অহংকার, তার জেদ সবকিছু আজ এই 23 বছরের ছেলেটার নিঃস্বার্থ ত্যাগের কাছে ধুলোয় মিশে গেল। নদী খচখচ করে ডিভোর্স পেপারগুলো মাঝখান থেকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফ্লোরে ছুঁড়ে মারল। নদী, তুই এটা কি করলি মা? নদী কারো কথার উত্তর না দিয়ে পাগলের মতো দৌড়ে গিয়ে আয়ানের পেছন থেকে আয়ানকে 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। নদীর কান্না আর বাধা মানল না। নদীর ফর্সা গাল বেয়ে অঝরে পানি পড়ছে।
নদীর স্পর্শ পেয়ে আয়ানের সারা শরীরে এক বিদ্যুৎ খেলে গেল। আয়ান জমে যাওয়া মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তুমি কোথায় যাচ্ছ আয়ান? তুমি আমাকে এইভাবে মাঝপথে একা ফেলে কোথায় যাচ্ছ? আমি তো আপনাকে মুক্তি দিচ্ছিলাম নদী, আপনি তো আমাকে ঘৃণা করেন। কে বলেছে আমি তোমাকে ঘৃণা করি? কে বলেছে আমার মুক্তি চাই? তুমি কোন সাহসে আমাকে ডিভোর্স দেওয়ার কথা ভাবলে আয়ান? তুমি আমাকে তোমার মায়ায় ফাঁসিয়েছো, আমাকে তোমার উপর নির্ভরশীল করেছো, আর এখন একটা কাগজ ধরিয়ে দিয়ে বলছো তুমি চলে যাবে? এত বড় স্বার্থপর তুমি আয়ান? নদী আয়ানকে ঘুরিয়ে নিজের মুখোমুখি করলো। নদীর চোখ কান্নায় লাল হয়ে গেছে। নদী নিজের ফর্সা নিখুঁত হাত দিয়ে আয়ানের কলার শক্ত করে চেপে ধরলো। তুমি আমাকে ধোকা দিয়ে বিয়ে করেছো ঠিক আছে, তুমি আমার ইগো নিয়ে খেলেছো সেটাও ঠিক আছে, কিন্তু তুমি আমার কাছ থেকে আমাকে ছেড়ে যাওয়ার অধিকার কোথায় পেলে? তুমি আমার স্বামী আয়ান, আমি তোমার স্ত্রী। আমি যতই রেগে থাকি না কেন তুমি আমাকে মানাবে, তুমি আমার বকা শুনবে, তুমি আমাকে সহ্য করবে, কিন্তু তুমি আমাকে ছেড়ে এক পাও বাইরে ফেলতে পারবে না। নদী, আপনি কি বলছেন? আপনি কি সত্যি আমাকে? হ্যাঁ আয়ান, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার ওই শান্ত গম্ভীর চোখ দুটোকে ভালোবাসি। আমি তোমার ওই নীরব শাসনকে ভালোবাসি। আমার 27 বছরের জীবনে আমি যত অহংকার, যত জেদ পুষে রেখেছিলাম, তোমার ওই 6 বছরের ভালোবাসার কাছে আমার সব জেদ আজ হেরে গেছে আয়ান। আমি তোমার কাছে হেরে গেছি। নদীর এই কথাগুলো শুনে আয়ানের বুকের ভেতরটার সব শূন্যতা মুহূর্তের মধ্যে এক বিশাল পূর্ণতায় ভরে গেল। আয়ানের চোখের পানি আর বাঁধ মানল না। আয়ান নদীর কলার ধরে থাকা হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে নদীর ফর্সা কপালে একটা দীর্ঘ গভীর চুমু খেলো। আপনি হারেননি নদী, আপনি আজ আমাকে কিনে নিয়েছেন। আমার পুরো পৃথিবীটাই তো আপনি। আপনাকে ছেড়ে আমি যাব কোথায়? নদী আয়ানের বুকে মাথা লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আয়ান নিজের 2 হাত দিয়ে নদীকে নিজের অস্তিত্বের সাথে মিশিয়ে নিল। বসার ঘরে দাঁড়িয়ে থাকা জাভেদ, শারমিন, নাহিদা আর রফিক সাহেব সবার চোখেই আজ আনন্দের অশ্রু। জাভেদ সাহেব শারমিনের হাতটা ধরলেন। শারমিন, আমাদের মেয়েটা আজ সত্যি একটা নিরাপদ আশ্রয় পেয়েছে। আয়নের মতো এমন পরিপক্ত একটা ছেলে আমাদের নদীর ইগোটাকে একেবারে পানি করে দিল। হ্যাঁ ভাই, আয়ানের ভালোবাসায় নদীর জেদ আজ পুরোপুরি হেরে গেল। ওদের দুজনকে এভাবে একসাথে দেখলে আমার বুকটা শান্তিতে ভরে যায়। চলো আমরা ওদের একটু একা থাকতে দিই। পরিবারের সবাই খুব নিঃশব্দে বসার ঘর থেকে সরে গেল। আয়ান আর নদী একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইল। দীর্ঘ নীরবতার পর নদী মাথা তুলে আয়ানের চোখের দিকে তাকালো। তুমি সত্যিই চলে যাচ্ছিলে আয়ান? তুমি সত্যিই আমাকে ছেড়ে থাকতে পারতে? আমি এক সেকেন্ডও আপনাকে ছাড়া নিঃশ্বাস নিতে পারি না নদী, কিন্তু আপনার ওই চোখের ঘৃণা আমি সহ্য করতে পারছিলাম না। আমি ভেবেছিলাম আমি চলে গেলে আপনি হয়তো শান্তিতে থাকবেন। তুমি ছাড়া আমার কোনো শান্তি নেই আয়ান। তুমি আমার জীবনে একটা বিশাল ঝড়ের মতো এসেছো, আর আমার সব ইগো উড়িয়ে নিয়ে গেছো। আমি আর কোনো দিন তোমার উপর রাগ করব না, আর কোনো দিন তোমাকে ভুল বুঝবো না। রাগ আপনি করবেন নদী, আপনার ওই অভিমান, ওই জেলাসি তো আমার বেঁচে থাকার অক্সিজেন। আপনি যতবার রাগ করবেন আমি ততবার আপনার কাছে নতজানু হয়ে আপনার মান ভাঙাবো। কিন্তু ডিভোর্স বা ছেড়ে যাওয়ার কথা আমাদের অভিধানে আর কোনোদিন আসবে না। আয়ান নদীর চোখের পানি মুছে দিয়ে নদীর ফর্সা হাতটা নিজের ঠোঁটের কাছে নিয়ে একটা আলতো চুমু খেলো। নদীর সারা শরীর লজ্জায় আর ভালোবাসায় কেঁপে উঠল। নদী নিজের মাথাটা আবার আয়ানের চওড়া বুকের উপর রাখলো। আয়ান, হুম, তুমি তো 6 বছর ধরে আমাকে পাগলের মতো ভালোবেসেছো, কিন্তু এখন তো আমি তোমার বউ। এখন তুমি আমাকে কতটা ভালোবাসবে? এখন আর পাগলের মতো বাসবো না নদী। এখন আমি আপনাকে একটা পরিণত স্বামীর মতো ভালোবাসবো, যে ভালোবাসায় কোনো ইগো থাকবে না, কোনো ভয় থাকবে না, থাকবে শুধু অফুরন্ত সম্মান আর এক বিশাল নির্ভরতা। নদী চোখ বন্ধ করে আয়ানের বুকের ধুকপুকানি শুনতে লাগলো। জানালার বাইরে রাতের আকাশে তখন বিশাল একটা পূর্ণিমার চাঁদ উঠেছে। চাঁদের স্নিগ্ধ আলো আয়ানের নদীর উপর এসে পড়েছে। বয়সের পার্থক্য, কর্পোরেট ইগো, অতীত সবকিছু আজ এই দুজনের গভীর সম্মানজনক আর হৃদয় ছোঁয়া রোম্যান্সের কাছে তুচ্ছ হয়ে গেল। আয়ান আর নদীর এই না বলা অনুভূতি আর নীরব টান আজ এক পূর্ণতায় পরিণত পেল।